মাননীয় জেলা পরিষদের সম্মানিত সদস্য তথা অনারেবল এমডিসি টিটিএডিসি 22 নং কাথালিয়া মির্জা রাজাপুর কনস্টিটিউয়েন্সি শ্রীযুক্ত পদ্মলোচন ত্রিপুরা মহোদয় এবং উপস্থিত আছেন অনারেবল ডিএম অ্যান্ড কালেক্টর সিপাহীজলা ডিস্ট্রিক্ট, যার মূল্যবান বক্তব্য এবং ওয়েলকাম স্পিচ শোনার মাধ্যমে শুনেছি ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়ালজি আইএস, এবং উপস্থিত আছেন অনারেবল এসপি সিপাহীজলা ডিস্ট্রিক্ট শ্রী বিজয় দেববর্মা আইপিএস, এবং উপস্থিত আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনারেবল জেলা সভাধিপতি সিপাহীজলা পরিষদ, এবং উপস্থিত আমাদের বিভিন্ন পিএসসিও চেয়ারম্যান এবং বিশিষ্ট যারা সেবকগণ, রাজ্য সরকারের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ, সবাইকে আজকে সেই সুন্দর অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাই। আজকে প্রায় 17টা আমাদের এই আইটেমের যে রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের যে ইনোগ্রেশন, তার মধ্যে আমাদের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রাজ্য সরকারের সহযোগিতায় ভারত সরকারের এবং প্রধানমন্ত্রীর ওনার প্রকল্পের মাধ্যমে পিএমজেবিকে এই প্রকল্পের মাধ্যমে আজকে 50টা সিট গার্লস হোস্টেল, সেটা বক্সনগর হাই সেকেন্ডারি স্কুলে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপস্থিতিতে এবং আজকে ওনার মাধ্যমে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে সেটা শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং আজকে এই অনুষ্ঠান হচ্ছে। সেই প্রকল্পের জন্য আমরা জানি প্রায় 2,93,00,000 টাকা অর্থ ব্যয় করে সেই জায়গাতে হোস্টেল নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এবং আগামীকাল সেখানে নতুন ভর্তি প্রক্রিয়া সেটা রাজ্য সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা চালু করা হবে। অপর আরেকটা আমাদের কনস্ট্রাকশন অফ ডাবল স্টোরেজ স্কুল বিল্ডিং, সেটা হচ্ছে আমাদের ইউসি নগর, সে জায়গাতে প্রায় 2,50,00,000 টাকা অর্থ ব্যয় করে সে জায়গাতেও নতুন বিল্ডিংয়ের কনস্ট্রাকশন সেটা উদ্বোধন হবে এবং হচ্ছে আগামী দিনে আমাদের বিশেষভাবে সেটা অবশ্যই আমাদের রাজ্যের যারা সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে, আমাদের শিক্ষার ব্যবস্থা প্রত্যেকটা সমাজের মানুষের কাছে শিক্ষার ব্যবস্থা পৌঁছানোর জন্য আমাদের সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আজকে শুধু তাই নয়, আমাদের বাসিচন্দ্রপাড়া আন্ডার করবুক সে জায়গাতেও প্রায় 50টা সিটে বয়সের জন্য নতুনভাবে সেটা হোস্টেলের কাজ চলছে, আগামী কয়েক মাসের মধ্যে সেটা সম্পূর্ণ হবে এবং সে জায়গাতে আবার 50টা গার্লস স্টুডেন্টের জন্য যারা ছাত্রী আছে তাদের সুবিধার্থে 50টা সিটের জন্য গার্লস হোস্টেল সেটাও কাজ সে করবুক আরডি ব্লকের অন্তর্গতই সেটা কাজ চলছে, আগামী দিনে সেটাও উদ্বোধন হবে। তার জন্য প্রায় প্রত্যেক হোস্টেলের জন্য 2,14,00,000 টাকা অর্থ ব্যয় হবে এবং আরেকটা আমাদের রাঙ্গমাপাড়া পেচাথল আরডি ব্লক অন্তর্গত প্রায় 50টা সিটে সে জায়গাতেও যারা মাইনরিটি সম্প্রদায় যারা আছেন আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করার ক্ষেত্রে সে জায়গাতেও প্রায় বয়সের জন্য প্রায় 50টা হোস্টেলের কাজ সেখানেও কাজ চলছে, আগামী দিনে সেই কাজ সম্পূর্ণ হলে সেটাও আমাদের উদ্বোধনের অনুষ্ঠান হবে। আর একটা নবীনছড়া পেচাথল আরডি ব্লক, সেখানেও 50টা সিটে প্রায় বয়সের জন্য প্রায় 50টা সিটের কাজ চলছে, সে জায়গাতেও প্রায় 2,14,00,000 টাকা অর্থ ব্যয় করে। সেটা সব আমাদের ভারত সরকারের প্রধানমন্ত্রী ওনার প্রকল্পের মাধ্যমে পিএমজেবিকে স্কিমের মাধ্যমে আমাদের রাজ্যে সেটা কাজ হচ্ছে। আর একটা হচ্ছে আমাদের যাত্রাপুর কাঠালিয়া ব্লকের অন্তর্গত কমন সার্ভিস সেন্টার, সে কমন সার্ভিস সেন্টার সেটার কাজ চলছে প্রায় 1,40,00,000 টাকা সেটা ব্যয় হবে এবং সেটাও কাজ চলছে। সেই সেন্টারটা সম্পূর্ণ হলে ওইখান থেকে যারা ওই এলাকাবাসী যারা আছেন তাদের সুবিধার্থে
কমন সার্ভিস সেন্টার সেখানে খোলা হবে। এবং আমাদের আগরতলা, ত্রিপুরার রাজধানী আগরতলা মেলার মাঠ এলাকায় আমাদের দীর্ঘদিনের সেখানে আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তাদের ছেলে মেয়েদের তাদের ছেলেরা পড়াশোনা করার ক্ষেত্রে শিক্ষা করার ক্ষেত্রে সেখানে আমাদের হোস্টেল রয়েছে এবং সেটাকে এক্সটেনশন করার জন্য রাজ্য সরকারের আমরা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট সেটা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মাধ্যমে রাজ্য সরকার অর্থ দপ্তরের কাছে সেটা আমরা আবেদন রেখে আমাদেরকে স্যাংশন দিয়েছে প্রায় 3,51,00,000 টাকা ব্যয় করে। সেখানেও প্রায় 3তলা বিল্ডিংয়ে সেটা কাজ হচ্ছে, আগামী দিনে সেটাও কাজ সম্পূর্ণ হবে। সেখানে আমাদের যারা সারা রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ছাত্রছাত্রী আছেন তাদের শিক্ষার ক্ষেত্রে যাতে সেখান থেকে যাতে শিক্ষার ব্যবস্থা যাতে করা যায় তার ক্ষেত্রে সেটা আমরা উদ্যোগ নিচ্ছি। এবং আমরা জানি ত্রিপুরার আমাদের এই 2025 এবং 26 অর্থবর্ষের জন্য বিশেষভাবে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য দপ্তরের বিভিন্ন প্রকল্প বিভিন্ন পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, যেটা বিগত দিনে সেই রকম প্রকল্প আমরা দেখি না, বা বিগত দিনে সেই রকম প্রকল্পে কোনো দিনে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সেই রকম কাজ কোনো দিনে আমরা দেখিনি। আজকে ওয়াকফ বোর্ডে আমরা যে জিনিসটা ভারত সরকারের যে আইনটা সংশোধন করার জন্য এনেছে পার্লামেন্টারি, সেটাকে কেন্দ্র করে আমাদের রাজ্যে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি যারা বিভিন্নভাবে রাজনীতিক বিভিন্ন ষড়যন্ত্র তৈরি করে তাদেরকে ভুল ব্যাখ্যা করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র তৈরি করে থাকে। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা সরকার আজকে ওয়াকফ বোর্ড যেগুলি ওয়াকফ সম্পত্তি রয়েছে সেটাকে উন্নতভাবে করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য আজকে ত্রিপুরা আমাদের সংখ্যালঘু দপ্তর ত্রিপুরার ইতিহাসে এই বর্তমান অর্থবর্ষরে প্রায় আমরা 1,20,00,000 টাকা ওয়াকফ বোর্ড সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন করার জন্য সেটা আমরা বাজেট রাখা হয়েছে ত্রিপুরার ইতিহাসে, সেটা মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ইতিহাসে। তাই আমরা অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং অপর আরেকটা বিষয় পিএমজেবিকে বিভিন্ন প্রকল্প সেটা রাজ্যে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের উন্নয়নের ক্ষেত্রে পিএমজেবিকে প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায়। তার জন্য ত্রিপুরা সরকারের বাজেটে এবং ত্রিপুরার শেয়ার ক্যাপিটালে রাখা হয়েছে প্রায় 5 কোটি টাকা এবং ভারত সরকারের সেই শেয়ার ক্যাপিটালে রাখা হয়েছে প্রায় 20 কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে যেই কোনো ইনফ্রাস্ট্রাকচার শুধু রিলেটেড মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উন্নয়নের জন্য সেটা কাজ করার জন্য এই প্রকল্প রাখা হয়েছে। এবং আরেকটা বিষয়, প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক যারা ছাত্রছাত্রী আছেন তাদের স্কলারশিপের জন্য আমাদের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে রাজ্য সরকারের এবং বর্তমান আমাদের অর্থবর্ষরে সেটা বাজেট রাখা হয়েছে প্রায় 9,35,00,000 টাকা। যারা প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে আমরা স্কলারশিপ প্রদান করার জন্য এই দপ্তরে এবং রাজ্য সরকারের বাজেট থেকে সেটা রাখা হয়েছে। সেটা ত্রিপুরার ইতিহাসে সেটাই আজকে এই আমাদের প্রায় 9,35,00,000 মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এই স্কলারশিপের বাজেট এবং সেটাও আমরা প্রদান করছি। এবং আরেকটা বিষয়, স্মল বিজনেস যারা বিভিন্ন ছোটোখাটো যারা ব্যবসা করে থাকেন তাদেরকে আমরা ডিপার্টমেন্টের মাধ্যমে মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে এবং সেটা আমরা প্রকল্প রাখা হয়েছে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প। এই প্রকল্প প্রায় 1,500 বেনিফিশিয়ারিকে আমরা সারা রাজ্যে যারা ছোটোখাটো যারা ব্যবসা করে থাকেন তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হবে, প্রায় 10,000 টাকা করে তাদেরকে সাহায্য দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যে সেই প্রকল্পের বিভিন্ন আমাদের প্রক্রিয়া শুরু হবে এবং সেটা আমরা রাজ্যের প্রায় 1,500 যারা ছোটোখাটো ব্যবসা করে থাকেন তাদেরকে 10,000 টাকা করে সেটা আর্থিক সাহায্য দেওয়া হবে। এবং সেরকমভাবে আমাদের বিভিন্ন প্রকল্প রয়েছে। তাই আমি আর বেশি সময় নিচ্ছি না, যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বক্তব্য শোনার জন্য সবাই অপেক্ষাতে রয়েছেন এবং আমাদের রাজ্য অন্যতম আমাদের রাজ্য সরকার মাননীয় মন্ত্রী উচ্চশিক্ষা দপ্তরে উনিও রয়েছেন, ওনার মূল্যবান বক্তব্য শুনবো। তাই আমিও সেটাই বলবো, আমাদের এই
সোনামুড়া মহকুমাবাসীর জন্য আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আপনাদের জন্য একটা সুন্দর উপহার, শুধু সেটাই সীমাবদ্ধ থাকবে না, আগামী দিনে আমাদের সোনামুড়াবাসী হোক বা আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্ট যারা সিটিজেন আছেন, আমাদের সকলের জন্য, শুধু সিপাহীজলা ডিস্ট্রিক্ট বা সোনামুড়া সাব ডিভিশন না, সারা রাজ্যে আগরতলা থেকে চুরাইবাড়ি, আগরতলা থেকে সাব্রম, প্রত্যেক মুহূর্তে যতগুলো আমাদের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, এটা সকলের সমস্ত এলাকাতে পৌঁছানোর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা কাজ করছে। অবশ্যই সেই আমাদের উন্নয়নের বিকাশ প্রত্যেক এলাকায়, প্রত্যেক গ্রামীণ এলাকায়, প্রত্যেক পরিবারের কাছে সেটা অবশ্যই পৌঁছবে, সেটা আমাদের বিশ্বাস। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ, খুলুমকা। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহাশয়কে তার এই মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানীয় সুধী, আমরা অনুষ্ঠানের এ পর্বে পরপর 3টি ভিডিও ফুটেজ দেখব। প্রথম ভিডিও ফুটেজে মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত সোয়াগত নন ফার্ম কালেকটিভে সাফল্যের ধারাবাহিকতার চিত্র তুলে ধরা হবে। দ্বিতীয়টিতে আমরা দেখব আমাদের সিপাহীজলা জেলায় শুরু হওয়া সেই অসামান্য প্রকল্প মিশন সংকল্পের একটি পরিবেশনা, এবং তার পরবর্তীতে থাকছে চরিলাম্বির TRLM এর সহযোগিতায় ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পটি কার্যকরভাবে বাস্তবায়নের একটি ভিডিও ক্লিপিংস। তো পরপর 3টি ভিডিও ক্লিপিংস ফিরছি তারপর। এবারে তথ্যচিত্র দেখবেন মিশন সংকল্প। মিশন সংকল্প বাল্যবিবাহ মুক্ত এবং কিশোরী গর্ভধারণকে প্রতিহত করতে সিপাহীজলা জেলা প্রশাসনের একটি বিশেষ উদ্যোগ। এই প্রকল্পে 132টি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, যেখানে 9,977 জন মানুষ অংশগ্রহণ করেছেন। 251 জন শিশুকে বাল্যবিবাহ থেকে উদ্ধার করা হয়েছে। 2250 জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিশোরী গর্ভধারণের সংখ্যা 2025 সালের ফেব্রুয়ারিতে 115 থেকে কমে সেপ্টেম্বর মাসে 93 নেমে এসেছে। 10টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়ে দীর্ঘ অনুপস্থিতির সংখ্যা ফেব্রুয়ারিতে 163 থেকে কমে সেপ্টেম্বর মাসে 56তে নেমে এসেছে। 80 জন বাল্যবিবাহ থেকে উদ্ধারকৃত শিশুর কেরিয়ার কাউন্সেলিং এবং এক্সপোজার ভিজিট সম্পন্ন হয়েছে। माननीय मुख्यमंत्री ने डिस्ट्रिक्ट स्पेसिफिक जो इनिशिएटिव है मिशन संकल्प को लॉन्च किया था, जिसमें बाल्य विवाह, चाइल्ड मैरिज, टीनेज प्रेगनेंसी और ड्रग एब्यूज, इन 3 चीजों के ऊपर एक विशेष कार्यक्रम जो सिपाहीजला डिस्ट्रिक्ट में लॉन्च किया गया था। लगभग 6 महीने के बाद मुझे ये घोषणा करते समय बहुत खुशी हो रही है कि इसमें से 10 विलेजेस 10 GPVC इन सिपाहीजला डिस्ट्रिक्ट have been declared child marriage free aspiring category. আসুন আমরা সকলে মিলে 2027 সালের মধ্যে সিপাহীজলা জেলাকে বাল্যবিবাহ মুক্ত করি। এবারে চরিলামে TRLM এর সহযোগিতায় ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পটির কার্যকরভাবে বাস্তবায়নের একটি ভিডিও প্রদর্শনী। ত্রিপুরার চরিলাম আরডি ব্লক
এখানেই গড়ে উঠছে এক নতুন আত্মনির্ভরতার গল্প। এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রতিদিন দক্ষ হাতে তৈরি করছেন ব্যাম্বু জুয়েলারি, এক শ্রেষ্ঠ শিল্প, এক নতুন সম্ভাবনা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট উদ্যোগের অংশ হিসেবে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের সহযোগিতায় এই হাতে তৈরি ব্যাম্বু জুয়েলারি আজ ছড়িয়ে পড়ছে জেলা পেরিয়ে রাজ্য থেকে জাতীয় স্তরে। দেশের বিভিন্ন জাতীয় মেলা, সম্মেলন ও রাজ্য স্তরের প্রদর্শনীতে জনপ্রিয় হয়ে উঠেছে চড়িলামের এই ব্যাম্বু জুয়েলারি। ত্রিপুরার বাইরেও বহু মানুষ এখন চিনে ফেলেছেন এই স্থানীয় শিল্পকে। প্রশংসায় এসেছে নীতি আয়োগের তরফ থেকেও। এই উদ্যোগে এসএইচজি মহিলাদের আয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। চড়িলাম আরডি ব্লকের প্রশিক্ষণে তারা শিখছেন নতুন নকশা, নতুন ধরন, তৈরি করছেন মন কাড়া নেকলেস, কানের দুল, চুড়ি সহ নানা সামগ্রী। ভবিষ্যৎ পরিকল্পনাও তৈরি, আরো আধুনিক ডিজাইন, আরো বড় বাজার, আরো বেশি হাতে কাজ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে। সম্মানিত সুধীজন, এবারে আমরা মঞ্চে ডেকে নেব মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত সেই স্বাগত এনএফসির সদস্যদের। মঞ্চে আহ্বান জানাচ্ছি স্বাগত নন ফার্ম কালেকটিভের সদস্যরা যারা রয়েছেন, একবার জোরদার করতালি চাইব তাদের প্রত্যেকের জন্য। মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত নবজাগরণ সিএলএফ এর এই স্বাগত এনএফসি 18 জন সদস্য নিয়ে 2024 সালের অক্টোবর মাসে গঠিত হয়েছিল। বর্তমানে স্বাগত এনএফসি দিদিদের হাতের তৈরি জলাশয়ে ভাসমান কচুরিপনা দিয়ে উৎপাদিত পণ্য সামগ্রী গোটা রাজ্য সহ দেশের বিভিন্ন রাজ্যের নজর কেড়েছে। ইতিমধ্যে স্বাগত এনএফসি দিদিদের হাতের তৈরি বিভিন্ন পণ্য আমাদের 2025 সালে দিল্লিতে অনুষ্ঠিত সরস মেলায় দেশে প্রথম স্থান অর্জন করেছে। মঞ্চে ডেকে নেব এবারে মিশন সংকল্পের আমাদের আধিকারিকদের। মঞ্চে আসবেন শ্রী উত্তম দাস মহাশয়, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার। তারপরে মঞ্চে ডেকে নিতে চাই সোনাই সাহা মহাশয়াকে। জোরদার করতালি চাইব তাদের প্রত্যেকের জন্যে। আজকের এই দিনে গত বছর মিশন সংকল্প প্রকল্পটি আমাদের সিপাহীজলাতে মুখ্যমন্ত্রীর হাত ধরে তার পথ চলা শুরু করেছিল। জোরদার করতালি প্রত্যেকের কাছে চাইব। এই মিশন সংকল্পের মূল উদ্দেশ্যই ছিল আমাদের সিপাহীজলা জেলাকে বাল্য বিবাহ মুক্ত এবং কিশোরী গর্ভধারণ প্রতিহত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের চড়িলামের বিডিও কৃত্তিকা সাহা মহাশয়াকে। চড়িলামের টিএলএমের সহযোগিতায় ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের জন্য আমরা তাকে এই মঞ্চে সংবর্ধিত করছি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। অনেক অনেক ধন্যবাদ মহাশয় আপনাদের। তো চলুন এই পর্বে আপনাদের আমরা নিয়ে যাব আলোচনার জগতে। এবারে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় অতিথি তথা রাজ্যের উচ্চশিক্ষা, পঞ্চায়েত এবং সাধারণ প্রশাসন রাজনৈতিক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী কিশোর বর্মন মহোদয়কে। সবাইকে নমস্কার। আজকের আমাদের সোনামুড়া মহকুমার জন্য একটা ঐতিহাসিক দিন, যেই দিনে আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আমাদের এই সোনামুড়া মহকুমার বিভিন্ন ব্লকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের একগুচ্ছ প্রকল্প তথা 17টি প্রকল্পের যার সরকারি মূল্য প্রায় 50 কোটি টাকা, সেই একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের মঞ্চে যিনি উদ্বোধক এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী
অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক তফাজ্জল হোসেন মহাশয়, বিন্দু দেবনাথ মহাশয়, আমাদের এই সিপাহীজলা জেলার মাননীয় সভাধিপতি এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, উপস্থিত আছেন আমাদের এই জেলার মাননীয় ডিএম, এসপি এবং অন্যান্য আধিকারিকবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন জনপ্রতিনিধিগণ, মিডিয়ার বন্ধুরা এবং আমার প্রিয় সোনামুড়ার শ্রদ্ধেয় গণমান্য নাগরিকবৃন্দ, সবাইকে আমার নমস্কার এবং সবাইকে আজকের এই বিশেষ দিনে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। কারণ আজকের এই দিনে আমাদের সোনামুড়ার ইতিহাসে এক নতুন অধ্যায় আজকে রচিত হলো। আজকের এই দিনে আমরা মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে আমাদের এই এসডিএম অফিসের নতুন বিল্ডিং, বিভিন্ন স্কুলের নতুন ভবন, হোস্টেল, স্বাস্থ্য দপ্তরেরও বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্পের এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হলো, যেটা এক কথায় অনন্য এবং এক কথায় ঐতিহাসিক। কারণ এর আগেও আমরা দেখেছি, এর পূর্বে এই ধরনের এখানে যারা উপস্থিত আছেন, আমার থেকে আরও অনেক বয়স্করাও আছেন, আমার মনে হয় না আমরা কোনোদিন এর পূর্বে সোনামুড়াতে এই ধরনের একগুচ্ছ প্রকল্প কোনো মুখ্যমন্ত্রী এই সাবডিভিশনের মধ্যে করেছেন কিংবা আমরা দেখেছি। আমার মনে হয় না এর আগে কোনোদিন এই ধরনের অনুষ্ঠান হয়েছে, যেটা এক কথায় আজকে যেই অনুষ্ঠানটা হচ্ছে সেটা এক কথায় বারবার যেটা উঠে আসছে যে ঐতিহাসিক এবং অনন্য। কেননা আমাদের এই সোনামুড়া, এর আগে আমাদের এই সোনামুড়া সাবডিভিশনে মুখ্যমন্ত্রী ছিলেন, 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের এই সোনামুড়া সাবডিভিশন থেকে। সেই মুখ্যমন্ত্রীর নামও মানিক ছিল। আর আজকে যিনি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন, সেই মুখ্যমন্ত্রীর নামও মানিক। কিন্তু কোনটা আসল মানিক আর কোনটা নকল মানিক, আমার মনে হয় আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে সেটা আজকে প্রমাণিত হয়ে গেল। কারণ 20 বছর একটা মুখ্যমন্ত্রী একটা সাবডিভিশনে থাকা, সেটা কিন্তু কম কথা নয়। সেই 20 বছর যদি মুখ্যমন্ত্রী একটা সাবডিভিশনের মধ্যে থাকে, সেই সাবডিভিশনের খোল নলছে সমস্ত কিছু কিন্তু পাল্টে দেওয়া যায়। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি আমাদের সোনামুড়ার প্রতি, এই সাবডিভিশনের প্রতি অবহেলা এবং বঞ্চনা আমরা দেখেছি 20 বছরের মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও। আর আজকে আমরা এই মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি, যিনি আজকে একগুচ্ছ প্রকল্প শুধু নয়, আমাদের এই সাবডিভিশনকে সার্বিক দিক থেকে উন্নয়নের জন্য আরও বহু বড় বড় প্রকল্প আমাদের এই সাবডিভিশনের মধ্যে আমাদের দিয়েছেন। তার মধ্যে একটা বড় আমাদের পাওনা উচ্চশিক্ষা মন্ত্রী হিসাবে, সেখানে আমারও ভীষণ গর্ব হয়। এতক্ষণ আমাদের মাননীয় ডিএম সাহেবের উপস্থিতিতে
যেই ধরনের প্রেজেন্টেশন আমাদের সামনে রাখা হয়েছে, তার মধ্যে মাননীয় ডিএম সাহেব আমাদের সামনে রেখেছিলেন যে সারা ভারতবর্ষের নিরিখে আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমাদের এই জেলা এবং এই জেলার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের এই সাব ডিভিশন বাল্য বিবাহ নিয়ে সারা ভারতবর্ষের মধ্যে আমরা বদনাম ছিলাম। সেই বাল্য বিবাহ রোধ করার জন্য বিভিন্ন প্রেজেন্টেশন কি উদ্যোগ নেওয়া হচ্ছে সেইটা তো রেখেছেন, কিন্তু তার চাইতেও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই জেলাতে যাতে অল্প বয়সে মেয়েদের বিয়ে না হয়, সমস্ত মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় অংশগ্রহণ করতে পারেন, তার জন্য আমাদেরকে একটা বড় উপহার আমাদের এই জেলাতে আমাদের এই সাব ডিভিশনের মধ্যে উনি আমাদেরকে প্রদান করেছেন। এখানে অনেক মায়েরা উপস্থিত আছেন। আমি দৃঢ়তার সাথে এবং আনন্দের সাথে আপনাদের সামনে রাখতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের কিছুদিন আগে ক্যাবিনেটে আমি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ওমেন্স কলেজ, এতদিন আমরা জানতাম একটা ওমেন্স কলেজ আগরতলা শহরে আছে, কিন্তু ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় ওমেন্স কলেজ আমাদের এই সাব ডিভিশনের মেয়েদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ করার জন্য, অল্প বয়সে বিয়ে রোধ করার জন্য আমাদের এই সাব ডিভিশনকে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু এই দিকটার গুরুত্ব অনুভব করে আমাদের এই সাব ডিভিশনকে একটা মহিলা মহাবিদ্যালয় আমাদেরকে উপহার হিসাবে দিয়েছেন। আমি সবাইকে অনুরোধ করব জোরে হাততালি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের এই উপহার তুলে দেওয়ার জন্য ওনাকে অভিনন্দন জানানোর জন্য। শুধু তাই নয়, উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী হিসাবে ইতিমধ্যেই আমাদের এই নলছড়ের মহিলা মহাবিদ্যালয়ের পাশাপাশি আমরা গর্বের সাথে বলতে পারি যে একটা রাজ্য স্বাধীনতার এত বছরেও একটা রাজ্যের মধ্যে মহিলাদের জন্য একটা বিশ্ববিদ্যালয় ছিল না, কিংবা আজকাল যেখানে টেকনিক্যাল যুগ, যেখানে টেকনিক্যাল ইউনিভার্সিটির গুরুত্ব আজকাল সবচেয়ে বেশি, স্বাধীনতার এত বছর পরও একটা সরকার প্রায় 25 বছর শাসন করলো, এর আগেও আরও 10 বছর শাসন করলো, কিন্তু এই রাজ্যের শিক্ষার অগ্রাধিকারকে প্রাধান্য দিয়ে একটা মহিলা বিশ্ববিদ্যালয় কিংবা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের যেটা বর্তমান যুগে যেটা প্রয়োজন, সেটা কিন্তু এর পূর্বে আমাদের পূর্বতন যে সরকারগুলো আছে তারা কিন্তু সেটা করেনি। যিনি করে দেখিয়েছেন, ক্যাবিনেটে কিছুদিন আগে পাশ হয়েছে আমাদের এই রাজ্যে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন হতে চলেছে এবং আমাদের এই রাজ্যে প্রথম টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন হতে চলেছে। সেই মহিলা বিশ্ববিদ্যালয় এবং টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় যার মস্তিষ্ক প্রসূত, যার দূরদর্শী পরিকল্পনার ফসল, উনি আর কেউ নন, আমাদের সবার জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের দূরদর্শী পরিকল্পনায় কিন্তু আজকে আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে এক নতুন অগ্রগতি আমাদের ত্রিপুরা রাজ্যে এনেছেন এবং তার প্রভাব কিন্তু আমাদের সোনামুড়াতেও সেই প্রভাব পড়েছে এবং সোনামুড়াবাসীও কিন্তু আগামী দিনে আমরা সেই ফল কিন্তু আমরা পাবো, যেটা এক কথায় আমাদের ত্রিপুরা রাজ্যের সার্বিক শিক্ষা ক্ষেত্রের আজকেও বিভিন্ন আধুনিক যে বিল্ডিং, যে আমাদের যে উদ্বোধন হচ্ছে, হোস্টেল উদ্বোধন হচ্ছে কিংবা ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, সেইগুলো কিন্তু আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষা ক্ষেত্রের একটা, আমি বলবো একটা গেম চেঞ্জার সেখানে হতে চলেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সুদূর প্রসারী পরিকল্পনার ফলেই কিন্তু শিক্ষা জগতে এই গেম চেঞ্জার আমাদের রাজ্যের ক্ষেত্রে হতে চলেছে। পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী হিসাবে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনায় আমাদের সারা ভারতবর্ষের নিরিখে একটা নতুন যেই কর্মসূচি যেটা চালু হয়েছে, সেটা আমাদের ত্রিপুরা রাজ্য প্রথম আমাদের এই মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু হয়েছে, যেই কর্মসূচির নাম হচ্ছে আমার সরকার কর্মসূচি। এই আমার সরকার কর্মসূচি নিয়ে আমাদের রাজ্যের সরকারের মূল দৃষ্টিভঙ্গি হচ্ছে যে জনগণ সরকারের কাছে নয়, সরকার জনগণের কাছে যাবে। এই কথা মাথায় রেখে
যাতে সরকারি সমস্ত সুযোগ সুবিধা আমাদের জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকরা জনগণের বাড়িতে পৌঁছে দিতে পারে, নিজের এলাকায় যাতে পৌঁছে দিতে পারে, জনগণকে যাতে সরকারের কাছে না আসতে পারে, জনগণকে যাতে আধিকারিকদের কাছে না আসতে পারে, সরকার এবং আধিকারিক জনগণের সেবায় যাতে তাদের দুয়ারে সরকারি সুবিধা প্রদান করতে পারে, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমার সরকার কর্মসূচি যেটা নিয়েছেন, এবং এই কর্মসূচি আপনারা জানেন যে পঞ্চায়েত স্তরে আমাদের পঞ্চায়েত আধিকারিক এবং জনপ্রতিনিধিরা সপ্তাহে একদিন প্রত্যেক বাড়ি বাড়ি যান এবং সপ্তাহে একদিন জনগণ পঞ্চায়েতে এসেও তাদের সমস্যা ইত্যাদি সম্পর্কে তারা সেখানে তাদের কথা সরকারকে জানাতে পারেন বা লিপিবদ্ধ করতে পারেন। এই আমার সরকার কর্মসূচি আমাদের যেখানে প্রথম ভারতবর্ষের রাজ্যে যেই রাজ্যে শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের এই ত্রিপুরা রাজ্য, এবং এই ত্রিপুরা রাজ্যের এই আমার সরকার কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং অন্যান্য রাজ্যকেও সেটা কিন্তু ফলো করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন, এবং আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ত্রিপুরার সরকারের মস্তিষ্ক প্রসূত সেই কর্মসূচি আজকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং সরকার কিন্তু সেখানে আজকে তারা কিন্তু সেখানে ফলো করছেন। তো সুতরাং আমাদের সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামীণ স্তরে যাতে আমরা সুশাসন, স্বচ্ছতা এবং দ্রুত সেবা প্রদানের জন্য যে বিভিন্ন পরিকাঠামো তার যে উন্নয়ন যে জরুরি সেটাকে প্রাধান্য দিয়ে দ্রুত গতিতে সেখানে আমরা উন্নয়ন করার সেখানে চেষ্টা করছি। এবং আজকের আমাদের এই যে নতুন এসডিএম অফিস ভবন আজ থেকে আমাদের মানুষদের জন্য সহজতর সরকারি পরিষেবার কিন্তু আজকে নতুন দ্বার কিন্তু আমাদের খুলে দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রশাসন আজ মানুষের দরজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে আমরা কাজ করছি, এবং আমি মনে করি আমাদের এই যে এসডিএম ভবন নতুন ভবন সেই দর্শনেরই আরও দৃঢ় করে তুলবে। সুতরাং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমি আন্তরিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, যিনি আমাদের ত্রিপুরার প্রতিটি মহকুমা, প্রতিটি ব্লক এবং প্রতিটি গ্রামকে সমান গুরুত্ব দিয়ে আমাদের এই যে উন্নয়নের ধারা সেই উন্নয়নের ধারাকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং প্রতিটি গ্রামকে সেই উন্নয়নের ধারার সাথে যুক্ত করছেন। সোনামুড়ার এই অগ্রগতির প্রতিটি সাফল্যের পিছনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেই নিষ্ঠা, ওনার পরিশ্রম এবং ওনার যেই প্রশাসনিক যেই দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি এবং ওনার যেই ভিশন সেই ভিশন কিন্তু কাজ করছে অন্যান্য মহকুমার পাশাপাশি আমাদের সোনামুড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের এই উন্নয়ন তখনই সফল হয় যখন আমরা সবাই সেই উন্নয়নের আমরা অংশীদারি হই। আজকের এই প্রকল্পগুলো আমাদের সবার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। সুতরাং আমরা সবাই যাতে আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেই ধরনের চিন্তাভাবনা নিয়ে বা আমাদের এই সাবডিভিশনের উন্নয়নের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমরা যাতে সবাই মিলে ওনাকে সহযোগিতা করি কিংবা ওনার পাশে দাঁড়াই। সুতরাং আমরা সবাই মিলে আমাদের এই যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার যে পরিকল্পনা, সেটার পরিকল্পনা পূর্তির জন্য যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করতে হলে আমাদের সোনামুড়াকেও কিন্তু এক সোনামুড়া শ্রেষ্ঠ সোনামুড়া আমাদেরকে গড়ে তুলতে হবে। সুতরাং আমরা সবাই মিলে সরকার, প্রশাসন এবং জনগণ সবাই পরস্পরকে সহযোগিতার মধ্য দিয়ে আমাদের এই সোনামুড়াকেও এক সোনামুড়া শ্রেষ্ঠ সোনামুড়া হিসাবে আমরা গড়ে তুলব। বিগত দিনে যেভাবে সোনামুড়াকে অবহেলা করা হয়েছে সেইগুলো মাথায় রেখে আগামী দিনে যাতে আমরা আর এই অবহেলার শিকার না হই, যে সরকার যেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সোনামুড়ার অগ্রগতি
দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে, সেই অগ্রগতির সাথে আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে চলব, এই অঙ্গীকার এবং এই আশা আপনাদের সামনে ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং মুখ্যমন্ত্রীকে আবারও এই একগুচ্ছ উপহার সোনামুড়াবাসীকে দেওয়ার জন্য এই মহকুমার মন্ত্রী হিসাবে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে অনেক অনেক নমস্কার এবং ধন্যবাদ। অত্যন্ত প্রাঞ্জল এবং খুব সুন্দরভাবে এতক্ষণ আমাদের সামনে বক্তব্য রাখলেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় অতিথি, রাজ্যের উচ্চশিক্ষা, পঞ্চায়েত, সাধারণ প্রশাসন, রাজনৈতিক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী কিশোর বর্মন মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নবরূপে সেজে উঠেছে আমাদের মহকুমা শাসক কার্যালয়, নবনির্মিত এই ভবন। তো চলুন এই পর্বে আমরা নতুন ভবনটি পরিলক্ষিত করব একটি ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে। 2022 থেকে 2023 অর্থ বছরে ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়ায় শুরু হয় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিকাঠামো উন্নয়নমূলক কাজ। এই প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট অর্থাৎ এসডিএম অফিস ভবন। এই কাজের দায়িত্ব পেয়েছে নির্বাহী বাস্তুকার গ্রাম উন্নয়ন দপ্তর সোনামুড়া বিভাগ। এই প্রকল্পের মোট ব্যয় 800 লক্ষ টাকা। এই কাজটি তৈরি করা হচ্ছে রাজস্ব স্কিমের অধীনে। ভবন নির্মাণের কাজ শুরু হয় 25 জানুয়ারি 2023 সালে এবং নির্ধারিত সমাপ্তির তারিখ 15 এপ্রিল 2025। এই আধুনিক এসডিএম অফিস ভবনটিতে মোট 38টি কক্ষ এবং একটি কনফারেন্স হল নির্মাণ করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো সোনামুড়া মহকুমার মোট জনসংখ্যা প্রায় 3,50,000 আর এর বিপুল জনগোষ্ঠীর প্রশাসনিক পরিষেবা আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খল করতে এই ভবনটির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা আজকে আরও অত্যন্ত আনন্দিত, কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও 10 শয্যা বিশিষ্ট স্টাফ কোয়ার্টারের নতুন ভবনেরও আজ শুভ উদ্বোধন হবে। তো চলুন এবারে কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও 10 শয্যা বিশিষ্ট স্টাফ কোয়ার্টার একটু আমরা পরিদর্শন করব একটা ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে। ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির লোকেস্ট পলিসিতে এবং ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সুদূর প্রসারী ভাবনায় সিপাহীজলা জেলার অধীনে কমলনগর ও তার আশেপাশের সমস্ত গ্রামের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বক্সনগর ব্লকের অধীন কমলনগরে গড়ে তোলা হয়েছে 10 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল ও 10টি কোয়ার্টার। নির্মাণ কাজটি সম্পূর্ণ করেছেন পূর্ত দপ্তরের সোনামুড়া ডিভিশন। কাজ শুরু হয়েছিল 2/12/2022 সালে এবং সম্পূর্ণ হয়েছে 15/9/2025 সালে। এই আধুনিক ভবনে রয়েছে ওপিডি, রোগীর বসার স্থান, ডাক্তার ও নার্সদের কক্ষ, 2টি পুরুষ ও মহিলা বিভাগ পৃথকভাবে। এছাড়াও রয়েছে দন্ত বিভাগ, সঙ্গে সমস্ত রকমের আধুনিক সুবিধা। এই পরিকাঠামো গড়ে তুলতে মোট খরচ হয়েছে প্রায় 6 কোটি টাকা। আজকের শুভ দিনে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে মানুষের কল্যাণে উৎসর্গ করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা জনগণের স্বাস্থ্য পরিষেবাকে আরও বেশি উন্নত করতে মহকুমা হাসপাতাল মেলাঘরের ওপিডি কমপ্লেক্সেরও আজকে শুভ উদ্বোধন হবে। তো চলুন এই পর্বে আমরা মহকুমা হাসপাতাল মেলাঘরের ওপিডি কমপ্লেক্স আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপের মাধ্যমে সবাই দেখব। ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লুকিস্ট পলিসিতে এবং ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সুদূর প্রসারী ভাবনায় সিপাহীজলা জেলার অধীন সোনামুড়া মহকুমাবাসীকে আরও বেশি উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মেলাঘর স্থিত সোনামুড়া মহকুমা হাসপাতালে একটি অত্যাধুনিক নতুন ওপিডি ভবন গড়ে তোলার জন্য পূর্ত দপ্তরের সোনামুড়া ডিভিশনকে দায়িত্ব দেওয়া হয়। পরিকাঠামো গড়ে তোলার দায়িত্ব নিয়ে 28/7/2022 সালে পূর্ত দপ্তর নির্মাণ কাজ শুরু করে। এই আধুনিক পরিকাঠামোযুক্ত ভবনের নির্মাণ কাজ বিগত 28/2/2024 সালে সম্পন্ন হয়। এই আধুনিক ভবনে রয়েছে 5টি ওপিডি, রোগীদের বসার কক্ষ, জরুরি বিভাগ, এক্স-রে রুম, ছোট অপারেশন থিয়েটার, নার্সের জন্য কক্ষ, ডাক্তারদের বসার কক্ষ, পরীক্ষাগার সহ অন্যান্য প্রয়োজনীয় কক্ষ। কেবলমাত্র পরিকাঠামোগত উন্নয়ন নয়, পাশাপাশি পয় প্রণালী ব্যবস্থা, জলের ব্যবস্থা সবকিছু করা হয়।
এই পরিকাঠামো গড়ে তুলতে ব্যয় হয়েছে 6,15,00,000 টাকা। মহকুমাবাসী আরও বেশি আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সরকারের যে আন্তরিক প্রচেষ্টা সেটা আজ পূর্ণতা লাভ করে। আজকের শুভ দিনে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মহোদয়ের হাত ধরে শুভ দ্বারোদ্ঘাটনের মধ্য দিয়ে মহকুমাবাসীর কল্যাণে পরিষেবা চালু হতে যাচ্ছে। এই পর্বে কাঠালিয়া কমিউনিটি হেলথ সেন্টারের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমলনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও 10 শয্যা বিশিষ্ট স্টাফ কোয়ার্টারের নতুন ভবনের উদ্বোধন, মহকুমা হাসপাতাল মেলাঘর ওপিডি কমপ্লেক্সের শুভ উদ্বোধন এবং কমলনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দ্বিতল ভবন সম্প্রসারণের ভিত্তিপ্রস্তরের জন্য বাটন ক্লিক করে ভার্চুয়ালি এই প্রকল্পগুলোর শুভ সূচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। এই পর্বে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত ব্লক পাবলিক হেলথ ইউনিট, ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত ব্লক পাবলিক হেলথ ইউনিট, এছাড়াও সিপাহীজলা জেলার অন্তর্গত পূর্ব নলছড়ের আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নবনির্মিত ভবনটির ভার্চুয়ালি বোতাম টিপে শুভ উদ্বোধন করার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি আমাদের আজকের প্রধান অতিথি মহাশয়কে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন এই পর্বে আমরা আবারও কিছু ভিডিও ক্লিপে যাব। নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউট হায়ার সেকেন্ডারি স্কুলের নবনির্মিত ভবন আমরা একটি ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা সবাই দেখব। শিক্ষা পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে ত্রিপুরার সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় শিক্ষা বিভাগের অধীনে একটি এনসিআই হাই সেকেন্ডারি স্কুলের নির্মাণ কাজ গ্রহণ করা হয়েছে। এই কাজটিও সম্পাদন করছে ইইআরডি সোনামুড়া বিভাগ। এই প্রকল্পের অনুমোদিত ব্যয় 178.78 লক্ষ টাকা। রুম সংখ্যা 10টি। প্রকল্পের নাম সমগ্র শিক্ষা। এই কাজ শুরু হয়েছিল 26 এপ্রিল 2023 সালে এবং সমাপ্তির তারিখ নির্ধারিত হয়েছে 11 এপ্রিল 2024। অনেক ধন্যবাদ। এই পর্বে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন ভবনের আজকে শুভ উদ্বোধন হবে। তো চলুন এই পর্বে আমরা একটি ভিডিও ক্লিপ উপভোগ করব এই মঞ্চের এলইডি স্ক্রিনে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সুদূর প্রসারী শিক্ষা উন্নয়ন প্রকল্পের অঙ্গ হিসেবে ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিদ্যাজ্যোতি প্রকল্প মিশন 100 এর অধীন সিপাহীজলা জেলার অন্তর্গত মেলাঘর দ্বাদশ শ্রেণী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল বিশিষ্ট ভবন পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে 24/7/2023 তারিখে কাজ আরম্ভ হয় এবং 31/3/2025 তারিখে সম্পন্ন হয়। এই বাবদ ব্যয় হয় 2,23,75,000 টাকা। ভবনটির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে 2টি শ্রেণীকক্ষ, একটি প্রধান শিক্ষকের কক্ষ ও শৌচালয়। প্রথম ফ্লোরে রয়েছে 2টি শ্রেণীকক্ষ, একটি সায়েন্স ল্যাব ও শৌচালয়। দ্বিতীয় ফ্লোরে রয়েছে 2টি সায়েন্স ল্যাব। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজির উন্নয়নমুখী প্রচেষ্টায় নির্মিত এই নব ভবন শিক্ষার্থীদের আধুনিক ও অনুপ্রেরণামূলক শিক্ষায় শিক্ষিত করে দেশ ও সমাজের সেবায় ব্রতী করবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। এবারে বক্সনগর অন্তর্গত ইউএনসি নগর এসবি স্কুলের আজকের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন হবে। তো চলুন এই পর্বে আমরা ইউএনসি নগর এসবি স্কুলের ছোট্ট একটি ভিডিও ক্লিপ পরিবেশিত হবে এই মঞ্চের এলইডি স্ক্রিনে।
ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় এবং ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার সুদূর প্রসারী ভাবনায় ইউএনসি নগর ও তার আশেপাশের সমস্ত ছাত্রছাত্রীদের, বিশেষ করে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা ব্যবস্থা প্রসারের জন্য পিএমজেভিকে প্রকল্পের অধীন ইউএনসি নগরে গড়ে তোলা হয়েছে একটি দ্বিতল বিশিষ্ট শিক্ষা ভবন। এই শিক্ষা ভবনে 10টি উন্নত শ্রেণীকক্ষ ও ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা শৌচালয় আছে। এই ভবনটি নির্মাণে দায়িত্বে ছিলেন পূর্ত বিভাগের সোনামুড়া ডিভিশন। কাজ শুরু হয়েছিল 30/5/2022 তারিখে এবং সম্পূর্ণ হয়েছে 26/11/2024 তারিখে। এই পরিকাঠামো গড়ে তুলতে মোট খরচ হয়েছে 2,50,00,000 টাকা। আজ ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ইউএনসি নগর ও তার আশেপাশের ছাত্রছাত্রীদের জন্য এই নতুন ভবনটি উৎসর্গ করা হলো। এবারে নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউট হায়ার সেকেন্ডারি স্কুলের নবনির্মিত ভবন, মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলের নবনির্মিত ভবন, ইউএনসি নগর এসবি স্কুলের নবনির্মিত ভবন এবং পদ্মলোচন ছোপাড়ার এইচএস স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষের নতুন ভবনের বাটন ক্লিক করে ভার্চুয়ালি শুভ দ্বারোদ্ঘাটন করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। এবারে বক্সনগরে 50 শয্যা বিশিষ্ট সংখ্যালঘু বালিকা আবাসে ভার্চুয়ালি বোতাম টিপে শুভ উদ্বোধন করার জন্য বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহাশয়কে। আপনারা প্রত্যেকে জেনে খুশি হবেন, কামরাঙ্গাতলিতে গোমতী নদীর উপর আরসিসি ফুট ব্রিজের আজ ভিত্তিপ্রস্তর স্থাপন রয়েছে। তো চলুন এই পর্বে আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখ। কার্যাদেশ নম্বর 41 অনুযায়ী মোট 2,050 লক্ষ টাকা ব্যয়ে গোমতী নদীর উপর কামরাঙ্গাতলি বাজার সংলগ্ন মোহনভোগ আরডি ব্লকের অধীনে নির্মিত হতে যাচ্ছে একটি আরসিসি ফুট ব্রিজ। পূর্ববর্তী বন্যায় এখানে থাকা লোহার ফুট ব্রিজটি সম্পূর্ণভাবে ভেসে গিয়েছিল। এর ফলে স্থানীয় মানুষদের নদীর এক পার থেকে ওপারে যেতে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা নিরাপদে নদী পার হয়ে বিদ্যালয়ে যেতে পারছিল না, বাধ্য হয়ে নৌকার ঝুঁকিপূর্ণ পারাপারের উপর নির্ভর করতে হচ্ছে। এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হলো আরডি সোনামুড়া ডিভিশন। আর এই সম্পূর্ণ কাজ শেষ করতে আনুমানিক সময় লাগবে প্রায় 24 মাস। এই ব্রিজ নির্মাণ শেষ হলে তা কেবল একটি যাতায়াতের পথ নয়, বরং স্থানীয় মানুষদের জীবনে আরও একটি নতুন সংযোগ, নিরাপত্তা ও সুবিধার আশার সেতু হয়ে উঠবে। এবারে কামরাঙ্গাতলিতে গোমতী নদীর উপর আরসিসি ফুট ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন, বক্সনগর ব্লকের অধীনে নয়নজোলা গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন এবং সোনামুড়া অন্তর্গত খেদাবাড়িতে তহসিল কাছারি অফিসের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন এবং সোনামুড়া অন্তর্গত কামরাঙ্গাতলি তহসিল কাছারি অফিসের নবনির্মিত ভবনের বাটন ক্লিক করে ভার্চুয়ালি শুভ দ্বারোদ্ঘাটন করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। সম্মানিত সুধীজন, আমাদের আজকের এই মঞ্চে পশ্চিম ত্রিপুরা জেলার পিএম শ্রী শেখের কোট এইচএস স্কুলেরও নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন হবে। আমরা প্রথম পর্বে সেই পিএম শ্রী শেখের কোট এইচএস স্কুলের নবনির্মিত ভবনের উপর একটি নির্মিত ভিডিও ক্লিপস পরিদর্শন করব।
সম্মানিত সুধীজন, এবারে পশ্চিম ত্রিপুরা জেলার এই PM শ্রী শেখের কোট HS স্কুলটি যা 1948 সালে স্থাপিত হয় এবং 2022-23 সালে PM শ্রী স্কুলে উন্নীত হয়েছিল, তার ভার্চুয়ালি বোতাম টিপে নতুন ভবনের শুভ উদ্বোধন করবার জন্য বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়কে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। তো চলুন এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব আলোচনার জগতে, যার বক্তব্য শুনবার জন্য আপনারা সেই সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবারে সেই সুন্দর মুহূর্তটি চলে এসেছে। সবাইকে অনুরোধ করব হাততালির মধ্যে দিয়ে আমরা এই পর্বে আমাদের মাঝে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। সবাইকে নমস্কার, যতন খুলুঙ্খা। আজকে সোনামুড়া মহকুমা শাসকের যে নতুন অফিস ভবনের যে উদ্বোধন সহ মোট 18টি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের যে উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন ভার্চুয়ালিতে সিপাহীজলা ডিস্ট্রিক্টের, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। ওনার ডিপার্টমেন্টের যে কি উন্নয়নমূলক কাজ হয়েছে সেই বিষয়ে উনি আমাদের সামনে বক্তব্য রেখেছেন। শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, কোঅপারেশন এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী আমাদের মাঝে উপস্থিত আছেন। এই জেলারই সবার প্রিয় ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী হায়ার এডুকেশন এবং পঞ্চায়েত এবং অন্যান্য দপ্তরের শ্রী কিশোর বর্মন মহোদয়, উনিও বিস্তারিতভাবে আমাদের সামনে ওনার আলোচনা রেখেছেন। এখানে উপস্থিত এই জেলার যিনি সভাধিপতি জেলা পরিষদের শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন বক্সনগর বিধানসভার মাননীয় বিধায়ক তফাজ্জল হোসেন মহোদয়। আমি দেখলাম অনেকগুলো বক্সনগরের মধ্যে অনেকগুলো ইনগুরেশন এবং ভিত্তিপ্রস্তর হচ্ছে। উনি বারবারই আমার কাছে চলে আসেন, এটা করতে হবে সেটা করতে হবে। তো আমি আজকে বলছিলাম যে বেশিরভাগই তো তোমার এখানে হচ্ছে, তো বললে তো আপনার ইচ্ছাই সেটা হচ্ছে। আমি বললাম আমার ইচ্ছা না, এটা জনসাধারণের ইচ্ছার কারণে সেটা হচ্ছে। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন ধনপুর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী বিন্দু দেবনাথ মহোদয়। ভার্চুয়ালি আমাদের মাঝে উপস্থিত আছেন কমলাসাগরের মাননীয় বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া। এখানে TTADCর সম্মানিত MDC কাঠালিয়া এবং মির্জা রাজাপুর কনস্টিটিউয়েন্সির শ্রী পদ্মলোচন ত্রিপুরা, উনিও আমাকে প্রায়ই বলেন যে যেভাবে উন্নয়ন এখানে হচ্ছে, মানে এই বিষয়ে আমাদের যেভাবে আলোচনা করা প্রয়োজন মানুষের কাছে নিয়ে যাওয়ার, সেটা কিন্তু কম হচ্ছে। তা আজকে মনে হয় আমরা যেভাবে এখানে মানুষের সামনে সব আলোচনা পর্যালোচনা যাই হচ্ছে সেটা মানুষের কাছে আমরা নিয়ে যেতে পারছি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সিদ্ধার্থ, শ্রী বললে ঠিক হবে, ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, DM অ্যান্ড কালেক্টর সিপাহীজলা। ওনাকে যখন এখানে পোস্টিংয়ের চিন্তাভাবনা আমরা করলাম, ওনাকে আমি বললাম ডেকে, যেমন একটা ডিস্ট্রিক্ট আপনাকে আমি দিচ্ছি, এই ডিস্ট্রিক্ট সম্পর্কে আমাদের অনেক
খবর আছে, যেটা উনি ওনার সুন্দর ভাষায় নেগেটিভ যে মানসিকতার এখানে বছরের পর বছর 35 বছর ধরে এই সিপাহীজলা সম্পর্ক ছিল, সেই মানসিকতার থেকে আপনাকে কিন্তু সেই দায়িত্ব আপনার নিতে হবে, সেটা পজিটিভ ওয়েতে এই যে আমাদের সিপাহীজলা সেটাকে আপনাকে ভালো করতে হবে পজিটিভ ওয়েতে। যেমন কথা যেরকম আমরা বললাম সেইভাবেই এখন আজকে ওনার বক্তব্যের মধ্যে আমরা দেখলাম এবং সেটা করছেন। এবং আমি আশা করি এখানেই খামতি থাকলেই হবে না। আমরা জানি এই জেলার মধ্যে বা এই মহকুমার অন্তর্গত বিভিন্ন জায়গায় যে গাঁজা ব্যবসা, ড্রাগ স্মাগলিং এবং এই যে আর্লি ম্যারেজ ইত্যাদি যে বিষয়গুলো আছে, আমরা যেভাবে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আমরা কিন্তু সেই দিশায় চলছি। একদিনে সব হয়ে যাবে সেটা বলার অপেক্ষা নয়। যারা এখানে উপস্থিত আছেন অনেককে আমি আগেও এসেছি এখানে, অনেকে আমাকে জানেন। আমার যে মেইন যে উদ্দেশ্য আমাদের সরকারের, যে নেক্সট জেনারেশনের কাছে এমন একটা আপনারা উপহার দেবেন যে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার যে উপহার, সেটা নেক্সট জেনারেশনকে দেবে। এটা কারণ এই 35 বছরের রাজত্বে ওরা, যেটা আমাদের মাননীয় মন্ত্রী কিশোরবাবু বলছিলেন, যে 35 বছরে এখানের এই সাব ডিভিশনালের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু আনদেখা, খালি সরকারে থাকতে হবে, বাস কোনো ডেভেলপমেন্ট নেই, কিচ্ছু নেই। তো সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ব্লেসিংস, ওনার যে চিন্তাধারা, সেই চিন্তাকে সামনে রেখে আমরা কিন্তু আজকে এই যে সাব ডিভিশন বা সিপাহীজলার এই যে এতদিন ধরে একটা বদনাম, সেই বদনাম থেকে আমাদের মুক্ত করতে হবে। সেটা একা প্রশাসনের পক্ষে সম্ভব হবে না, সবাই মিলে যদি আমরা কাজ করি এবং সেটা যদি বুঝাতে পারি, তাহলে মানুষ কিন্তু যে কাজে এতদিন ধরে যুক্ত রয়েছে তার থেকে বেরিয়ে আসবে। আমাদের এখানে এডিকশন, আমরা আমাদের জন্য একটা বিরাট সমস্যা এখানে। এই বদনাম থেকে আমাদের নাম আমাদের কামাতে হবে। আমি এর জন্যই আমি ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়ালকে আমি ধন্যবাদ দেব, যে উনাকে আমি যেভাবে বলেছি এর একটা ঝলক আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে উপস্থিত এই জেলারই যিনি এসপি মহোদয় আছেন, শ্রী বিজয় দেববর্মা মহোদয়, আমিও ওনাকে বলবো, যেহেতু যে কথাগুলো আমি বললাম, যে সব বিষয়গুলো, এগুলো যখন এই জায়গায় বেশি করে বিদ্যমান, তো সেই জায়গার মধ্যে উনার দায়িত্ব কিন্তু বিরাট। তো উনাকে আমি বলছি, মানুষের সাথে কথা বলতে হবে, জনপ্রতিনিধিদের সাথে একসাথে মিলে একটা নতুন যে মাননীয় প্রধানমন্ত্রী যে নিউ ভারত আর আমরা নিউ ত্রিপুরা যে চিন্তাভাবনা আমরা নিয়েছি, সেই নিউ সিপাহীজলার চিন্তা ভাবনা নিয়ে আপনি কাজ করবেন। এবং সেটাও উনি করছেন বিভিন্ন জায়গায়। যখন আইন শৃঙ্খলার প্রশ্ন উঠে আমি দেখি, ওনার সাথে আমি ইনডাইরেক্টলি কথা বলি, যাকে বলার, এবং সেই খবর আমি নেই। মাঝে মাঝে ওনার সাথে আমি ডাইরেক্টলি বলি, কারণ একটা মাইন্ডসেট হয়ে গেছে যে আমি এইভাবেই আমাদের জীবন দশক ধরে এইভাবেই চলছে। এক ফ্যামিলি থেকে নতুন ফ্যামিলি হচ্ছে, কিন্তু এর থেকে যদি আমরা শিক্ষার আলোতে যদি আমরা নিয়ে আসতে পারি, তাদের অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি, তাহলে এর থেকে অনেকে বিরত থাকবে। এখনকার ছেলে মেয়েরা, এখন যারা এতদিন এইসব কাজে লিপ্ত ছিল, তাদের বিরুদ্ধে একদিন কিন্তু যুদ্ধ ঘোষণা করবে যে এই কাজটা ঠিক নয়। তো উনিও সেই কাজটা করছেন। খালি গায়ের জোরে হবে না, পুলিশের নিজের, এটা তো শাসনের একটা ব্যবস্থা, কিন্তু যতক্ষণ ধরে মানুষ নিজেরা এর থেকে না বেরিয়ে আসবে, ততক্ষণ এটা খুব অল্প সময়ে পয়সা আসবে ঠিকই, কিন্তু মনে শান্তি পাবেন না, নানা রকম সমস্যায় থাকবে আপনার। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে, এবং সেই দুর্ঘটনাতে কিন্তু আপনাদের প্রায়ই দেখি সিপাহীজলার মধ্যে এই ঘটনাগুলো হয়। আমি এখানে ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা ভার্চুয়ালি উপস্থিত আছেন শ্রী রাজীব দত্ত মহোদয়। এখানে জেলা পরিষদ, নগর পঞ্চায়েত সহ বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ আছেন, বিভিন্ন দপ্তরের লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিকগণ আছেন, এবং বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা, অভিভাবক যারা এখানে উপস্থিত, এবং স্বাস্থ্যকর্মী, টিচার্স, নন টিচিং স্টাফ, এবং এই জেলার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গদের আমি দেখতে পাচ্ছি, আমি নাম নিলাম না সবার, অনেকে এখানে উপস্থিত আছেন।
এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য, আমাদের কথা শোনার জন্য দীর্ঘ সময় ধরে আপনারা এখানে বসে আছেন, আপনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে যে বিভিন্ন যে উদ্বোধন হলো এবং বিভিন্ন যে ভিত্তি প্রস্তর 18টি প্রকল্পের মোট যে ব্যয় প্রায় 50 করোড় আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। এর মধ্যে দেখা যায় স্বাস্থ্য দপ্তরের মোট প্রকল্প হচ্ছে 60টি, শিক্ষা দপ্তরের হচ্ছে 5টি, আমাদের রাজস্ব দপ্তরের 5টি এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের 1টি। এবং আমাদের আপনারা জানেন যে আমরা বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের যদি ডেভেলপ না করা যায় তাহলে বাইরের থেকেও যারা ইনভেস্টার্স আছে তারাও আসবে না, প্লাস আমাদের যেসব ডিপার্টমেন্টের যদি ইনফ্রাস্ট্রাকচার তাদের যদি প্রপার প্ল্যাটফর্ম না দেওয়া যায় তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে সেটা স্বাস্থ্যক্ষেত্রেই হোক, সেটা আমাদের এডুকেশন ক্ষেত্রেই হোক, রাজস্ব দপ্তরেই হোক, আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যে ব্যবস্থা সে তাদের যদি না দেওয়া যায় তাহলে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস সেটা কিন্তু কোনোদিন সম্ভব হবে না। আমরা যে কারণে এইবারের বাজেট 2025-26-এ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য 7,000 কোটি টাকা, আমাদের যে 30,000 কোটি টাকা সাময়িক প্রথম আমরা রেখেছি তার মধ্যে 7,000 কোটি টাকা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমরা রেখেছি। প্রায়শই আমি এখানে যখন বসেছি এর মধ্যেই বলা হচ্ছে, আমার মাননীয় মন্ত্রী, দুজনেই মন্ত্রী আমাকে বলছিলেন, এমএলএ সাহেবরা বলেন আমাদের এখানে এতগুলো প্রকল্প রেডি হয়ে আছে, আপনি কবে ডেট দেবেন। এখন প্রকল্পের সাথে আমার মানে যে এত ইঁদুর দৌড়ের মতো অবস্থা হয়েছে, আমি দৌড়ে পারছি না, এত প্রকল্প মানে হচ্ছে এখানে রেডি আছে, খালি ইনোগ্রেশন করা। এবং প্রতিনিয়ত আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় আমি যখন যাই সেখানে এই ধরনের ভিত্তিপ্রস্তর থেকে আরম্ভ করে অলরেডি উদ্বোধন ইত্যাদি হচ্ছে এখানে। আমি বলতে পারি এখন সারা ত্রিপুরায় এখন উন্নয়নের যদি আমরা বলি, এটা কম আগের যে সরকার ছিল আমাদের 2018 আগে সেগুলো মিথ্যা যেসব মানে কথা বলা হতো, আজকে কিন্তু আমরা সেটা হারে আর আমরা টের পাচ্ছি। আমরা বলছি সত্যিকারের অর্থে এখন উন্নয়নের যোগ্য চলছে। স্বর্ণযুগ বলতো আমরা সেটা কিন্তু শুনেছি, কিন্তু এই জেলাতে দেখলেই বোঝা যায় কোথায় স্বর্ণ আর কোথায় রূপো আর কোথায় তাম্র কিছুই খুঁজে পাই না আমরা। তো আমরা আগামী দিন আমরা চাই যে ত্রিপুরাকে আমরা ভালোভাবে একটা সুন্দর রাজ্য হিসাবে আমরা ভারতবর্ষের মধ্যে এখন আমরা যেভাবে কাজ করছি এবং তার রিকগনাইজেশনও কিন্তু আমরা পেতে চলছি। এবং আমরা ত্রিপুরার যে উজ্জ্বল ভবিষ্যৎ, সেই উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে নানাবিধ প্রকল্প সেখানে আমরা চেষ্টা করছি, সেগুলো রূপায়ণ বলা এবং রূপায়ণ করার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমাদের রাজ্য যে ঠিকভাবে চলছে তার কয়েকটা প্যারামিটার যদি আপনাদের সামনে রাখি তাতেই বুঝতে পারবেন। আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপির ক্ষেত্রে যদি আমি দেখি, আমি সব জায়গায় কথাগুলো বলি, সেখানে জিএসডিপির অর্থ কি, অর্থনৈতিকভাবে আমাদের এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের ভালো অবস্থান হয়েছে বলেই সেটা সম্ভব। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এখন ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট, আমরা সেকেন্ড বেস্ট এখন আমাদের। পার ক্যাপিটা ইনকাম যদি আমরা বলি নর্থ ইস্টার্নের জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট। আজকে ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলা হয়, হচ্ছে অনেক জায়গায় বিভিন্ন সমস্যা, এবং এটা একটা মানে নেইবার্স এনভি, আপনি ভালোভাবে থাকলে অনেকের আপনার যে প্রতিবেশী অনেকের সহ্য হয় না। তো এই যে সরকার এত সুন্দরভাবে চলছে, তো চেষ্টা করে নানাভাবে এখানে কিভাবে আইন শৃঙ্খলার অবনতি করা যায়, অনেকে অনেক চেষ্টা করছে। কিন্তু আমি বারবার বলছি আমরা একটা নতুন ত্রিপুরা, নিউ ত্রিপুরা আমরা তৈরি করতে চাই। আমাদের এই যে রাজ্য, সেখানে জাতি জনজাতি এবং মিশ্র বসতি আমাদের এই রাজ্য, মণিপুরি, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়, আমরা সবাই মিলে যে এক সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, সেটা সবার উন্নয়ন যদি না হয়, আর্থসামাজিক উন্নয়ন যদি না হয় সেটা, এবং প্রতিটা ব্লকের যদি ডেভেলপমেন্ট না হয়, প্রতিটা পাড়ার উন্নয়ন যদি না হয়, প্রতিটা ঘরে ঘরে যদি উন্নয়ন না হয়, সেটা কোনো দিনই সম্ভব হবে না। কিন্তু আমরা যেভাবে এখন কাজ করছি, যে আমি ডাটাগুলো বলছি, এতে প্রমাণ করে আমরা উই আর ইন প্রপার, মানে আমরা কারেক্ট রাস্তা, ঠিক রাস্তায় আমরা চলছি। মাননীয় প্রধানমন্ত্রীজির যে আমরা দেখেছি যে দিল্লিতে কিছুদিন আগে আমি গিয়েছিলাম, সেখানেও আজকে ত্রিপুরা রাজ্যে যারা নিবেশ করবে তারাও দেখেছে
যে ত্রিপুরা এত সুন্দর একটা জায়গা হয়েছে এখন, আগে এখানে মানুষই আসতো না। তো এখানে আমাদের নর্থ ইস্টার্ন জোনে একটা ওইখানে বিজনেস সামিট হয়েছিল, সেখানে 8টা যে রাজ্য, আগে 7টা রাজ্য ছিল নর্থ ইস্টার্ন জোনের, সেখানে এখন অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন। তো সেখানে আমরা যখন সেখানে যাই, মাননীয় প্রধানমন্ত্রীজি সমস্ত ইনভেস্টরদের কাছে আহ্বান জানিয়েছেন, আপনারা শুনে খুশি হবেন, সেখানে 30,000 কোটি টাকার মৌ হয়েছে। এবং সেই 30,000 কোটি এই যে অষ্টলক্ষ্মী 8টা রাজ্যের মধ্যে হয়েছে, কিন্তু দেখা গেল ত্রিপুরার জন্য এই 30,000 কোটি টাকার মধ্যে 15,000 কোটি টাকা শুধু ত্রিপুরার মধ্যে মৌ হয়েছে। এতে প্রমাণ হয়, আমি যখন ওখানে আধিকারিকরা ছিলেন, অন্যান্যরা যারা ছিলেন, আমাকে বললেন যে আমাদের স্টলে আপনার যেতে হবে। আমি স্টলে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমি ভিতরেই ঢুকতে পারি না, এত ভিড়, অথচ অন্যান্য রাজ্যের সেখানে ততটা ভিড় ছিল না। তো এতে করে প্রমাণ হয় উই আর ইন রাইট ডাইরেকশন। তো এতে করে আমরা যেভাবে কাজ করছি আগামী দিন, শুধু তাই নয়, আপনারা নীতি আয়োগের আমাদের কিছু যে সূচক আছে, কিছু প্রকাশিত সূচক, সেই সূচকের নিরিখে নীতি আয়োগ আমাদের এখন বলছে যে এই ত্রিপুরা এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে ঘোষণা দিয়েছে। বন্ধুগণ, একটু আগে আমার মাননীয় মন্ত্রী বলেছেন এখানে যে পঞ্চায়েতের কাজ এত ভালো হচ্ছে ত্রিপুরাতে, 7-8টা জাতীয় স্তরে আমরা পুরস্কার পেয়েছি। এবং এটা শুধু আমাদের পঞ্চায়েতের যারা আছেন তারা নয়, এই পঞ্চায়েতের মেইন যে বিষয় সেটা হচ্ছে আমাদের সাধারণ মানুষ। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমার সরকার, এই যে পোর্টাল আমরা বের করেছি, এই আমার সরকার, আমি যখন দিল্লিতে সমস্ত মুখ্যমন্ত্রীদের যে সম্মেলন হয়, সে চিফ মিনিস্টার কনক্লেভ, সেখানে আমাদের চারজনকে মাননীয় প্রধানমন্ত্রী সিলেক্ট করেছেন আমার সরকারের, আমি সেটা দিয়েছিলাম। এবং সেখানে আমার সেটা বলতে হয়েছে আমার সরকারের অর্থটা কী। আমার সরকার আমরা যখন শুরু করি, এবং আমার যদ্দূর মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখেই সেটা আমরা শুরু করেছিলাম। এবং সেখানে আমরা বলেছি যে যখন আমাদের যারা এই যে ওয়াকিং যারা ভিলেজ, সমস্ত যারা ওইখানে পঞ্চায়েতের যারা আছেন, প্রতি বৃহস্পতিবার, এখন হয়তো বা সময়টা চেঞ্জ হয়েছে, প্রতি সপ্তাহে একবার করে বেরোয়, সেখানে কোনো রাস্তা খারাপ, কোথাও ইলেকট্রিসিটি নেই, বাল্ব খারাপ, কোথাও ড্রেন খারাপ, ফটো তুলে সেটাকে এই যে পোর্টাল আছে সেই পোর্টালের মধ্যে সেটাকে লোড করা। তো তারপরে 3 দিনের মধ্যে যদি এই আধিকারিকদের মাধ্যমে সাব ডিভিশনাল লেভেলে যদি সেটা ঠিক না হয়, তাহলে সেটা আমাদের ডিস্ট্রিক্টে আসবে। ডিস্ট্রিক্টে যদি স্পেসিফিক টাইমে যদি না হয়, তাহলে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের গোচরে আসবে। দেখা গেল এত ভালো রেজাল্ট আসছে সমস্ত জায়গার মধ্যে। আমি এখানে জানি না, অনেকে আরও আমাদের এই বিষয়ে, আমার সরকারের বিষয়ে আলোচনা দরকার। এবং আমার সরকার এই যে নামটা দিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যারা এখানে মন্ত্রীরা ছিলেন, চিফ মিনিস্টাররা ছিলেন, বলছিলেন আমার সরকার। তো আমি বললাম এটা বাঙালি, যেহেতু আমরা বাংলাতে এখানে বেশি কথা বলি, এর জন্য মেরি সরকার, তার মেরি সরকার না দিয়ে আমার সরকার আমরা দিয়েছি। অর্থাৎ মানুষ যাতে এটা ফিল করে যে আমার সরকার মানে আমাদের সরকার, এই যে বিষয়টা, এর জন্য এই নামটা আমরা দিয়েছি। বন্ধু, সিএম হেল্পলাইন চালু আছে, আপনারা প্রায়শ আমি খবর নেই যে সিএম হেল্পলাইনে কত পার্সেন্টেজ যারা বিভিন্ন বিষয়ে যখন ফোন করে সেটা, এবং কত মিনিটের মধ্যে সেটার রেজাল্ট ওরিয়েন্টেড হয়েছে, সেই বিষয়ে আমরা কাজ করছি। আমরা মুখ্যমন্ত্রী সমাবেশ প্রতি সপ্তাহে আমি ত্রিপুরাতে যদি থাকি, সারা ত্রিপুরার বহু লোক আমার কাছে আসে, বিশেষ করে স্বাস্থ্যের বিষয়ে আসে, তাদেরকে আমরা চেষ্টা করি, আধিকারিকরাও বসে থাকেন। এবং এটা কিন্তু ওই যে জনতার দরবার না, আমরা মুখ্যমন্ত্রী সমাবেশও নাম দিয়ে সেটা শুরু করেছি, এবং এত সাকসেস হয়েছে, এবং প্রতিনিয়ত মানুষ আসছে। এবং তাদেরকে যাতে এই সরকার, আমি সব সময় বলি, আগের সরকার ছিল যে যত বেশি প্রবলেম ক্রিয়েট করে সরকারে থাকা, আর আমরা চাই প্রবলেম সলভ করে যতদিন আমরা থাকতে পারি সরকারে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিভিয়াস সরকার আর আমরা সরকার। এই মুখ্যমন্ত্রী সমাবেশের মাধ্যমে আমরা অনেক প্রবলেম আমরা সলভ করতে পারি, এবং সেটা আমরা আরও বেশি যাতে ডিস্ট্রিক্ট লেভেলেও নেওয়া যায় সেই চিন্তাভাবনা আমরা করছি। বন্ধুগণ, আমি আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, আমরা নিউজ পেপারে প্রতিনিয়ত নানা রকম যে খবর আসে, খবরাখবর উঠে। আমি জানি না অন্যান্য প্রদেশে এখন পর্যন্ত এটা শুরু হয়েছে কিনা। আমরা প্রতি ফোর্টনাইটলি 14 দিন বাদে সেক্রেটারিয়েটে বসি, আমরা সমস্ত স্টেট লেভেলের যারা সেক্রেটারিরা আছেন, প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, তাদের সাথে, যেহেতু এখন আমাদের
প্রযুক্তির যুগ, ভার্চুয়ালি সমস্ত ডিএম এবং এসপি মহোদয় এবং ওই ডিস্ট্রিক্টের এবং সাব ডিভিশনাল যারা আছেন সেখানে উপস্থিত থাকেন, তাদের কাছে আগে আমরা পাঠিয়ে দিই এই নিউজগুলো উঠেছে তার বিষয়ে আপনারা জানান। তো ওরা আগের থেকে রেডি থাকে এবং যদি ভুল হয়ে থাকে তাহলে তারা যদি কোনো পত্রিকায় ভুল সংবাদ তারা পরিবেশন করে থাকে সাথে সাথে আপনারা তার প্রতিবাদ পাঠিয়েছেন কিনা। তো এই যে বিষয় আছে বা কোথাও হয়েছে সত্যি কেন হলো, এই যে একটা ভাইব্রেন্ট সরকারের যে প্রয়োজন, এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব এখানে আছেন, সিপাহীজলার এসপি মহোদয় আছেন, ওনাদেরকে প্রায়শ আমি জিজ্ঞেস করি। তো ইচ্ছে করলে আপনার যে একটা সরকারকে কীভাবে চালাতে হয় এই ধরনের আমরা প্রকল্প বা এই ধরনের আইডিয়া আমরা নিয়েছি এবং সেইভাবে আমাদের সরকার কাজ করছে। আপনারা জানেন যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে ক্যাবিনেট থেকে শুরু করে ত্রিস্তরীয় পঞ্চায়েত, স্টেট, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশনাল এবং ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত ক্যাবিনেট হয়েছে। আগে কাগজপত্র নিয়ে আমরা যেতাম আমরা ক্যাবিনেটে, এখন আমাদের সমস্ত মিনিস্টাররা এখন কিন্তু কাগজপত্র নিয়ে যেতে হয় না, সেখানে সমস্ত অফিস হয়ে গেছে, আমাদের কম্পিউটারের মাধ্যমে সব যে কার্যক্রম সেখানে হয়। তো এই হচ্ছে ডিফারেন্স আমাদের, এবং খুব আমরাই একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমরা সেটা পেপারলেস যে অফিস সেটা কিন্তু আমরা চালু করেছি। চাকরি নেই কত রকমের কথা আমরা শুনি। ত্রিপুরা সরকার, আমরা এই সরকার আসার পর আমাদের 2018 থেকে আমরা এখন পর্যন্ত প্রায় 20,184 জন আমরা চাকরি অলরেডি ডাইরেক্ট সরকারি চাকরি আমরা দিয়েছি এবং এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ হয় না। অর্থাৎ স্বচ্ছতার সাথে কিভাবে চাকরি দিতে হয় সেটা এই সরকার দেখিয়েছে। আগে তো আপনারা জানেন 10,323 তাদের নিয়ে কত খেলনা কত কিছু হয়েছে। সেদিন আমি দেখলাম যে পশ্চিমবাংলায় যে চাকরি চলে গিয়েছিল সেখানে ডিভিশন বেঞ্চ থেকে একটা রায় এসেছে, তারা অত্যন্ত উৎফুল্ল হয়েছেন। আরে এই উৎফুল্লর এর আগেই এখন সে বসে বসে আর তো কিছু কাজ নেই, সেই মিডিয়ার দৌলতে বা আপনার সোশ্যাল মিডিয়াতে যে সরকারকে কিছু করা উচিত। আরে আমরা তো অলরেডি করে ফেলেছি, কিন্তু আপনারা যে কাজটা করেছেন এখানে তো না টেট না, কিন্তু পশ্চিমবাংলায় তো টেট পরীক্ষা দিয়ে তারপর পেয়েছে। আমি বলছি না তারা ঠিক করেছে, সেটা হয়তো বা সুপ্রিম কোর্টে যাবে, এখন সুযোগ পেয়েছে, আপনারা কিছু করুন। অরণ্যের রোদন, ক্রোকোডাইল টিয়ার যাকে বলে, তারা আমরা অলরেডি করেছি, তাদেরকে 2 বছরের জন্য আমরা করেছি, তাদেরকে এক্সটেনশন দিয়েছি, নানাভাবে আমরা চেষ্টা করেছি যে ওনাদেরকে কোনো রিলিফ দেওয়া যায় কিনা, এখনও আমরা চেষ্টা করছি। ওনাদের কারণে এটা হলো এবং ওনাদের যে মানে পার্টনার এখন হয়েছে কংগ্রেস, এই দুজনে, একজন মানে চাকরি খেয়েছে আর একজন চাকরি অন্যায়ভাবে দিয়েছে। তো এদের সম্পর্কে মানুষ এখন জানে, আর আমাদেরকে শেখাতে হবে না, আমরা জানি কি করতে হবে না করতে হবে, আমরা জানি। এখানে আমাদের যে এই গোমতী জেলা, ধলাই জেলার গঙ্গানগর ব্লক প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024 সেটা আমরা পেয়েছি। অর্থাৎ প্রপারলি একটা অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চালাতে হয়, ডিস্ট্রিক্টে হোক ব্লক হোক, সেগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল লেভেলে আমাদের স্বীকৃতি আসছে। আমাদের গোমতী জেলা সেখানে হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্টস ক্যাটাগরিতে এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লক এক্সপ্রেশন ব্লক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এগুলো এই কারণে বলছি, একের পর এক আমাদের যেভাবে কাজ করছে আমাদের সরকার, আমরা শুধু মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে আত্মনির্ভর ভারতের কথা উনি বারবার বলছেন, সেটা কথাই নয়, কাজের মাধ্যমে সেলফ রিলায়েন্ট আমাদের হতে হবে। 140 কোটি ভারতবাসীর যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সেই চিন্তাধারা মাননীয় প্রধানমন্ত্রীজির যে আহ্বান, আমরাও সেই দিকে কাজ করছি। আপনারা জানেন যে ত্রিপুরাতে যারা আমাদের গ্রামীণ মহিলারা আছেন তাদেরকে আমরা বিশেষভাবে তাদের আর্থসামাজিক যাতে উন্নয়ন হয় সেই কাজটা করছি। আগে মাত্র 4,000, 2018 আগে 4 থেকে 4,500 মতো এসএইচজি গ্রুপ ছিল, এখন কত হয়েছে? প্রায় 54,000-এর উপরে এসএইচজি গ্রুপ হয়েছে। শুধু তাই নয়, তাতে করে প্রায় 4,76,000 মহিলা এর সাথে যুক্ত হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি লাখপতি দিদির যে চিন্তাভাবনা উনি ছিলেন, ত্রিপুরাতে আমাদের টার্গেট রয়েছে যে 1,14,000 যে লাখপতি দিদি গড়ার, সেখানে আমরা প্রায় 1,08,281 জন লাখপতি দিদি আমরা বানিয়ে তৈরি করেছি। এবং সেটা যদি আমরা পার্সেন্টেজের দিক দিয়ে দেখি তাহলে 95% আমরা সেই জায়গাটা আমরা চলে এসেছি।
বন্ধুগণ, এখানে যেহেতু আজকে শিক্ষারও বিষয়ে অনেকগুলো আমরা ইনোগ্রেশন এবং ভিত্তিপ্রস্তর আমরা করেছি, আমরা জানি যে শিক্ষা ছাড়া আমরা কোনো দিনই একটা জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এবং আমরা জনজাতি এলাকার মধ্যে আমরা দেখেছেন যেটা এখানে প্রায় ইএমআরএস অর্থাৎ যে ওখানে মানে রেসিডেন্সিয়াল মডেল রেসিডেন্সিয়াল স্কুল সেখানে তৈরি করা অলরেডি আমাদের এর 2018 আগে মাত্র 4টা ইএমআরএস ছিল এখানে, একলব্য রেসিডেন্সিয়াল মডেল রেসিডেন্সিয়াল স্কুল। আর আজকে আমাদের এখানে আমাদের সরকার আসার পর টোটাল 21টার মতো ইএমআরএস এখন জনজাতি এলাকায় হচ্ছে। এবং শুধু তাই নয়, সেখানে অলরেডি আমাদের 6টা চালু হয়ে গেছে, আরও 6টা সামনের বছরে সেটা চালু হবে, বাকিগুলো সেখানে শুরু। আমি নিজেও অনেক জায়গায় গেছি, এত সুন্দরভাবে এবং ভারতের যে তার যে বৈশিষ্ট্য ভারতীয়তা রেখে সেই স্কুলগুলো হচ্ছে। বাইরের থেকে টিচাররা আসছেন, এত সুন্দর পড়াশোনা হচ্ছে যাতে জনজাতিদের পড়াশোনা ঠিকভাবে করতে পারে, সেই কাজটা এখানে করছেন। শুধু তাই নয়, এবার আমি দিল্লিতে গিয়েছি, তার কিছু ক্রাইটেরিয়া আছে যে 20,000 মিনিমাম জনজাতি থাকতে হবে সেখানে, এবং টোটাল পপুলেশনের 50% আমাদের জনজাতি থাকতে হবে। তা আমি গিয়ে কিছু 1-2 জায়গার মধ্যে আমি বলেছি যদি রিল্যাক্সেশন করা যায় আরও 15টা যাতে ইএমআরএস হয়, তার জন্য আমি দাবি জানিয়ে এসেছি এখানে। বন্ধুগণ, অন্ধকার থেকে আলোর দিকে যদি আমাদের যেতে হয়, শিক্ষা ছাড়া কোনো দিন সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন আগামী দিনে যারা ইউথ যারা আছেন তাদের কাছেই আমাদের এই ভবিষ্যৎ, এবং সেই ভবিষ্যতের জন্য আমাদের তৈরি করতে হবে। আমরা জনপ্রতিনিধি, আমাদের অ্যাকাউন্টেবিলিটি আছে, তাদের জন্য যদি আমরা সমস্ত আজকে এখানে যেভাবে আমরা বিল্ডিংগুলো দেখলাম একের পর এক, এখানে সাব ডিভিশনাল অফিস থেকে শুরু করে বিভিন্ন স্কুলের বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার এত সুন্দরভাবে হয়েছে। আমি খালি নজর দিয়ে আমরা তো কাজ দিচ্ছি, কিন্তু কোনো অবস্থায় সে কাজে যেন ব্যাঘাত না ঘটে। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি বলেছি, আমি এসপি মহোদয়কে বলেছি, কোনো জায়গায় এটাও একটা মানে বহুদিন ধরে এই যে কমিউনিস্টদের আমল থেকে যে একটা স্বভাব হয়ে গেছে যে কোনো জায়গায় কাজ দিলে তার প্রতি একটা যে নানা রকম বাধা সৃষ্টি করে, সেখানে একটা মানে রোজগারের একটা ব্যবস্থা। আমি বললাম এইগুলোকে কাউকে ছাড়া হবে না, হয়তো বা সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে করে সেটাও কিন্তু আমরা সমাপ্ত করব। সেই কথাগুলো আমি প্রায়ই সময় বলি। বন্ধুগণ, আমরা ইকুইটি উইথ এক্সিলেন্স যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যে জাতীয় শিক্ষানীতি 2020-তে সেটা নিয়েছেন, এবং সেই হিসাবে আমরাও তার মার্গদর্শনে চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং, যার সংক্ষিপ্ত নাম CM7, সেই প্রকল্প আমরা শুরু করেছি 2024-এ। আমরা জানি যে বহু ছেলে মেয়েরা আছেন যারা পয়সার কারণে পড়াশোনা করতে ব্যাঘাত ঘটে, তো এর জন্য এই CM7 প্রকল্প আমরা শুরু করি। অর্থের অভাবে যাতে মেধা না হারিয়ে যায়, এই যে প্রতিশ্রুতি তার মূল মন্ত্র মাথায় রেখে আমরা এই প্রকল্পের সূচনা করেছি। এর মধ্যে অনেকজনকে আমরা তাদেরকে আমরা সেইভাবে হেল্প করেছি এখানে। বন্ধুগণ, আমাদের এখানে বিদ্যালয়ের যে প্রাইমারি যে বিদ্যালয়গুলো আছে সেখানে ফাউন্ডেশনাল যে লিটারেসি এবং নিউমেরেসির উপর আমরা জোর দিয়েছি। নিপুণ ত্রিপুরা যে প্রকল্প, প্রায় 10,000-এর বেশি যারা টিচার্সরা আছেন তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, যাতে প্রপারলি ছোট যারা শিশুরা আছেন তাদেরকে প্রপারলি ট্রেনিং দিতে পারে। সব জায়গায় একরকমভাবে ট্রেনিং দিলে হবে না তাদের জন্য, এবং শিশুদের মধ্যে যে আনন্দমুখর যে পরিবেশ, তাদের মধ্যে যাতে প্রেশার দিয়ে তাদের পড়াশোনা না করানো হয়, তার জন্য এই ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করেছি। এখন পর্যন্ত নিপুণ ত্রিপুরা প্রকল্পে প্রায় 4,260টি বিদ্যালয়ে নিপুণ কর্নারও আমরা তৈরি করেছি। একটা মানে শ্রেণীকক্ষের মধ্যে বিভিন্ন খেলার সামগ্রী নিজেদের তৈরি, সেই নিপুণ কর্নার যে কোনো দেখলেই মনে হবে যে না এটার খেলার মানে ছলে তাকে পড়াশোনা করানো, সেই কাজটা আমরা করছি। প্রথম শ্রেণীতে যারা ভর্তি হয়, আগে তো এগুলো আমরা জীবনে আমরা শুনতেও পাইনি, আমরা সেভাবে চিন্তাও করিনি। আগে যারা সরকার চালিয়েছে তারাও এদের চিন্তা ছিল না যে 9 সপ্তাহ মেয়াদি 9 উইকস সেখানে বিদ্যা সেতু মডিউল আমরা তৈরি করেছি, যাতে করে প্রথম শ্রেণীতে যারা ছেলে মেয়েরা আসবেন তাদের যে অ্যাক্লামেটাইজেশন অর্থাৎ শ্রেণীতে যখন ঢুকবে, কারণ প্রথম স্কুলে ঢুকছে, আপনারা এখানে সবাই আছেন যারা বড়রা, স্কুলে আপনারা চিন্তা করুন নিজেদেরকে, যখন ফার্স্ট ক্লাসে আমরা যাই আমাদের মধ্যে একটা ভয়ভীতি থাকে, এটা কি জানি, স্কুল জানি কি, ক্লাস জানি কি। তো এর মধ্যে যে অ্যাক্লেমেটাইজ করা যে 9 সপ্তাহ ধরে, সেই ব্যবস্থাটা আমরা করেছি। এর জন্য কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রক আমাদের ভূয়সী প্রশংসা করেছে এই ধরনের ইনোভেটিভ আইডিয়ার জন্য।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদের জন্য মিশন মুকুল যে কর্মসূচি সেটা আমরা চালু করেছি। আরেকটা যেটা ফার্স্ট ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত সহর্ষ একটা আমরা কার্যক্রম আমরা চালু করেছি। সহর্ষের মাধ্যমে অনেক ছেলে মেয়েরা, কারণ এই যে বাচ্চারা জন্মগ্রহণ করে এক একজন এক একটা গুণ নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে। আমরা কি করি, সবাইকে একসাথে আমরা ভাবি যে সব বাচ্চারা একরকম, সেরকমটা না। এক একজনের এক এক জিনিস আছে, তাদেরতে সে তার মধ্যে কি ইন্টেলেকচুয়াল যে বিষয় আছে, তার মধ্যে কি চিন্তা ভাবনা আছে, সেটাকে বের করার জন্য সেই যে কার্যক্রম আমরা সেটা এই সহজ কার্যক্রম আমরা শুরু করেছি। এখানে সিবিএসসির যে এফিলেটেড 125টি আমরা, আপনারা সবাই জানেন, বিদ্যার্থী স্কুল আমরা শুরু করেছি। প্রথম যখন পরীক্ষা হয় এটা নিয়ে অনেক যে ভালো রেজাল্ট হচ্ছে না, কিন্তু গত বছরের যে রেজাল্ট আমরা দেখলাম প্রায় 85% রেজাল্ট পাশের হার বেড়ে গেছে এখন, এবং খুবই ভালো করছে। সুপার 30 প্রকল্প আমরা শুরু করছি। এতে করে সুপার 30 প্রকল্প, আমি এই কথাগুলো এই কারণে বলছি, আমরা সরকার কিছু করে না, সরকার কিছু দেয় না, বিরোধীরা বলে উন্নয়ন কোথায় দেখতে পাই না, প্রায়শই বলে। আমি বলবো এসে, আমি নেক্সট টাইম আমি ঠিক করেছি সমস্ত আমাদের সরকারি প্রকল্পে ওনাদেরকে যারা এমএলএ আছেন তাদেরকে আমি এখানে আধিকারিক যারা আছেন, আমি আগামী দিন ওনাদেরকে, যদিও আসে না ওনারা, অনেক জায়গায় আমরা প্রায়শই ওনাদেরকে ইনভাইট করি, এসে বসে দেখো কি উন্নয়ন হচ্ছে। কারণ আমি এক জায়গায় বলেছি, কারণ তাদের ছানি পড়ে গেছে, ছানির কারণে এই উন্নয়ন দেখতে পায় না। এটা নিয়ে অনেক সময় অনেক কটাক্ষ হয় যে মুখ্যমন্ত্রী কি বলছেন আবোল তাবোল। তো আমরা বলার আছে, মাঝে মাঝে এই ধরনের কথা না বললে মনে হচ্ছে যেন রাজনীতিটা হয় না, তো এর জন্য আমিও মাঝে মাঝে বলি এগুলো। তো আমরা চাই যে সব জায়গার মধ্যে একটা ভালো সুপার 30 প্রকল্পে এখন পর্যন্ত 12 জন MBBS পেয়েছে, 8 জন ছাত্রছাত্রী IIT পেয়েছে, 13 জন NIT-তে ভর্তির সুযোগ পেয়েছে। দিস ইজ কল্ড ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। রাজ্যের যারা 9th ক্লাসে পড়ে মেয়েরা, তাদের আমরা জানেন, আমরা চাই যে যারা আমাদের মেয়েরা আছেন, আমরা নারী শক্তি যাতে শক্তিশালী হয়, তার জন্য তাদেরকে আমরা বিনামূল্যে সাইকেল দিচ্ছি। সংখ্যাটা কত? 1,22,509 জন। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স, সেটাকে 703 জনকে আমরা অলরেডি আমরা আইপ্যাড এবং ট্যাব আমরা এর মধ্যে দিয়েছি বন্ধুগণ। আমরা 84টি বিদ্যালয়কে পিএমসি স্কুল হলে অনেকগুলো বেনিফিট থাকে, তার স্ট্যান্ডার্ডাইজেশনও বেশি থাকে, তো সেইভাবে আমরা পিএমসি স্কুলে রূপান্তরিত করেছি। বন্দে ত্রিপুরা একটা চ্যানেল আমরা শুরু করেছি। আপনারা জানেন যে কোভিডের সময় অনেক সমস্যা হচ্ছিল, ছেলে মেয়েরা তারা স্কুলে যেতে পারতো না, কিন্তু ঘরে বসে এই বন্দে ত্রিপুরার মাধ্যমে, সেই চ্যানেলের মাধ্যমে শিক্ষা লাভ করা, এবং সেখানে আমি নিজেও গেছি প্রপারলি হচ্ছে কিনা, প্রপার টিচার আছে কিনা, সেটাকে আরও বেশি মডার্নাইজেশন করা যায় কিনা, এখনও সেটা চালু আছে, এবং এতে করে অনেক সুবিধা হচ্ছে। আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, সেটা আমাদের সরকার আসার পর, এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, যারা নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের মধ্যে যাতে বিজ্ঞান নিয়ে চিন্তাভাবনা হয়, কারণ বিজ্ঞান এটা অন্যান্য স্ট্রিম, উইথ ডিউ রেসপেক্ট টু আদার স্ট্রিম, কারণ বিজ্ঞান নিয়ে করলে আমাদের দেশের জন্য এবং রাজ্যের জন্য অনেক উন্নয়ন হয়, তাদের মধ্যে সেটাকে আরও বেশি করে যাতে আমরা তাদের উদ্বুদ্ধ করা যায়, সেই কাজটা আমরা করছি বন্ধুগণ। বিগত 5 বছরে এখন টিচারও তো লাগবে, শুধু খালি স্কুল ইনফ্রাস্ট্রাকচার করলে তো হবে না, সেখানে নন টিচিং স্টাফও লাগবে। আমরা একদিকে যেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি, এবং আবার আরেকদিকে টিচার এবং প্রপারলি টেট এডুকেটেড টিআরবিটির মাধ্যমে, এবং আমরা বিভিন্ন যেসব আমাদের টিপিএসসির মাধ্যমে বিভিন্ন কলেজ স্কুলে আমরা কিন্তু সেভাবে দিচ্ছি। বিগত 5 বছরে 5,215 জন শিক্ষক, এবং লাইব্রেরিরও দরকার 115 জন লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করেছি। আমরা গত 1 বছরে এই জাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে জয়েন্ট জেআরবিটির মাধ্যমে 567 জন প্রার্থীকে এলডিসি এবং মাল্টিটাস্কিং স্টাফ আমরা নিয়োগ করেছি বন্ধুগণ। সবচেয়ে বড় গৌরবের বিষয়, আমি নিজেও সেখানে ছিলাম, যে আমাদের মিজোরাম এবং গোয়ার পরে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে আর দেশের 3য় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে সেটা ডিক্লেয়ার দিয়েছে, এবং ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া, যে
95% সে যে ক্রাইটেরিয়া আছে সেটা হলেই তাকে পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করা হবে। ত্রিপুরা 95.6% এবং 23শে জুন 2025 সেটা ঘোষণা হয়েছে। দিস ইজ দ্য থার্ড স্টেট ইন দ্য কান্ট্রি। বন্ধুগণ, প্রায়শ বলে এমুক জায়গায় কলেজ নেই। আমরা অলরেডি আমবাসা, কাকরাবন এবং করবুকে আরও 3টি সরকারি ডিগ্রি কলেজ যাতে হয়, এখানে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এর মধ্যে আমরা কাকরাবনে আমরা সেটা শুরু করে দিয়েছি, 25-26 শিক্ষাবর্ষে সেটা শুরু হবে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় আমরা 140 জন মেধাবী যারা ছাত্রীরা আছেন, এটাকেই বলে যে মানে জনমুখী যে একটা সরকার, সেটাতে প্রমাণিত হয়। 140 জন যারা আমাদের 12 ক্লাস পাস করেছে তাদেরকে আমরা বিনামূল্যে স্কুটি আমরা প্রদান করেছি। বন্ধুগণ, আপনারা ভাইফোঁটার সময় আমি যখন মুখ্যমন্ত্রী প্রথম হই, অনেকে এসে আমাকে বলছেন, আমাদের মেয়েরা বোনেরা এসে বলছেন যে কিছু একটা ঘোষণা করুন। তা আমি বললাম যে ঠিক আছে, ঘোষণা করলাম। আমি সরকারি আধিকারিকদের সাথে কথা বললাম, আমার যারা কলিগ ছিল তাদের সাথে কথা বলার পরে যারা ডিগ্রি কলেজে সমস্ত ফি থেকে আরম্ভ করে, ডেভেলপমেন্ট ফি থেকে আরম্ভ করে ডিগ্রি কলেজে মেয়েদের সমস্ত যে আপনার যে ফি সবগুলো আমরা মুকুব করেছি 2022-23 শিক্ষাবর্ষ থেকে। যারা দিব্যাঙ্গন আছে, যারা দৃষ্টিহীন আছেন, তাদের জন্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি। এবং আপনারা শুনে খুশি হবেন, লক্ষ্য একটা প্রকল্প আমরা শুরু করেছি, যে অনেকে আইএএস, আইপিএস এবং সেটা হতে চায় এবং ইউপিএসসিতে যেতে, কিন্তু তার জন্য তো পড়াশোনার একটা জায়গায়, ভালো জায়গায় যেতে হবে। তার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা লক্ষ্য একটা প্রকল্প আমরা শুরু করি। সেখানে এখন পর্যন্ত 10 জনকে এই প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। ত্রিপুরাতে এখন মানুষ বাইরের থেকে আসতে চাইছে, আমি যেটা আগে বলেছিলাম। এখন পর্যন্ত আপনারা দেখেছেন ত্রিপুরাতে আমাদের এখানে ট্রিপল আইটি ত্রিপুরাতে চালু হয়ে গেছে। এখন সেটা এনআইটিতে আছে, তাদেরকে জমি দিয়েছি আমরা মোহনপুর সংলগ্ন একটা জায়গায়, সেখানেও তারা বিল্ডিং বানাবে। আমাদের এখানে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি, আগে আমরা পাস করার পরে তখন থেকে আমাদের সময়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি ছিল, সেখানে ত্রিপুরা বোর্ডও ছিল না। ইউনিভার্সিটি ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি। এখন আমাদের এখানে এতগুলো ইউনিভার্সিটি হয়ে গেছে, নিজেদের বোর্ড হয়ে গেছে। এখন ছেলে মেয়েরা পাশ করলে হায়ার এডুকেশনের জন্য আর বাইরেও যেতে হচ্ছে না, ত্রিপুরাতেই এতগুলো আমাদের এইসব সুবিধা চলে এসছে। ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি শুরু হয়েছে, এখানে এনএলইউ ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটাকে আমরা টিআইটি বলি, সেটাকে আমরা ড্রোন সেন্টার, এবং আমি কিছুদিন আগেও সেখানে আমি গিয়েছিলাম, এনসিসিদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি যে সেখানে আমরা চালু করে এসেছিলাম একটা ড্রোন সেন্টার, এবং সেটাকে রিসার্চ যাতে করা যায়, এবং ওরা প্রদর্শনও করেছে। এবং সেই টিআইটিকে আমরা আগামী দিনে আমাদের ক্যাবিনেটও ডিসিশন হয়েছে, সেটাকে ইউনিভার্সিটি আমরা করতে যাচ্ছি। শুধু তাই নয়, আমরা এর আগেও 2022-23 যে পুরনো যে আগরতলা সরকারি ডিগ্রি কলেজ, পানিসাগর সরকারি ডিগ্রি কলেজ, শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ, যেটাকে আমরা ইংলিশ মিডিয়াম করেছি, নতুন সরকারি ডিগ্রি কলেজ আমরা চালু করেছি। আমরা শুধু তাই নয়, যেটা আমার মাননীয় মন্ত্রী বলেছেন অলরেডি, যে মহিলা কলেজ অনেক দিনের একটা চিন্তা ভাবনা ছিল, অনেকে এই বিষয়ে আমাদের সাজেশনও দিয়েছে। তো উইমেন্স ইউনিভার্সিটি আমরা করতে যাচ্ছি। এটা আমার মনে হয়, আমি জানি না অন্যান্য কোথাও আমাদের অন্যান্য প্রদেশে আছে কি না। তো আমরা এর জন্য যা যা করার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার, ফিনান্সেরও আমরা কনকারেন্স নিয়েছি এবং সেইভাবে আমরা কাজ করছি। এখানে আগে মেডিকেল কলেজে যাওয়ার জন্য 7টা, 8টা, 9টা, 11টা, 13টার মতো আমাদের সিট আসতো। আর আজকে ত্রিপুরাতে কত মেডিকেলের আসন? 450-র মতো সিট আমাদের ত্রিপুরাতে এখন আছে। অর্থাৎ ত্রিপুরার ছেলে মেয়েদের কত ইজিলি এমবিবিএস পড়ার সুযোগ রয়েছে। ডেন্টাল কলেজ অসম্ভব, একটা সিট আসতো, সেখানে আজকে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এখানে হয়ে গেছে। আসন সংখ্যা কত? 50 আসন দিয়ে শুরু করেছি, আজকে আরও 13টা আসন বেড়েছে, 63 আসনের সংখ্যা হয়ে গেছে। এখানে বিএসসি নার্সিং কলেজ গভর্নমেন্টের শুরু হয়েছে, এখানে ফার্মেসি কলেজ শুরু হয়ে গেছে। তো একটা মেডিকেল হাব তৈরি করার জন্য যা যা দরকার সেটা করছি। এখানে আপনারা সবাই জানেন যে আরও ইউনিভার্সিটি, মাননীয় আমাদের যে উচ্চ শিক্ষার যিনি মন্ত্রী আছেন, ওনার কাছে অনেকগুলো মানে আরও বেশি যাতে এখানে ইউনিভার্সিটি হয় তার জন্য ফাইল পড়ে আছে, সেগুলো হচ্ছে ধাম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি চালু হয়েছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি,
আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, সেগুলো শুরু হয়েছে, ইকফা ইউনিভার্সিটি, প্রচুর ইউনিভার্সিটি আমাদের এখানে কিন্তু ত্রিপুরাতে এখন আসতে চাইছে। একটাই কারণ যে এই রাজ্যে প্রপার একটা সরকার এখানে চলছে এবং তার উপর বিশ্বাস এবং আশ্বাস যে আমরা দেই, তার উপর বিশ্বাস ওনাদের আছে। আমরা আগামী দিনে আমরা আরও অনেক কিছু করার চিন্তাভাবনা আছে। বন্ধুগণ, এখানে যদি আজকে স্বাস্থ্যের কথা আমি এই কারণে বলছি, স্বাস্থ্যের দিকেও আপনারা যদি দেখেন, আগে কথায় কথায় মানে এটার জন্য প্রচার প্রসার খুব প্রয়োজন। ত্রিপুরাতে এখন এতগুলো সুপার স্পেশালিটি হয়েছে, 9টা সুপার স্পেশালিটি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়েছে, আরও 5টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করতে চাইছি। কিন্তু এখানে একটা সবসময় একটা ধারণা যে এখানে কোনো ট্রিটমেন্ট হয় না, কিছু একটা হলো তারপরে এটা বিরোধীরা তার নিয়ে নানা রকম কথাবার্তা বলে। আমি এখানে যে সিটিবিএস, আয়ার, কার্ডিওলজি, নিউরোসার্জারি, নিউরোলজি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, গ্যাস্ট্রোসার্জারি, প্লাস্টিক সার্জারি, ইউরোলজি এবং আরও 4টা থেকে 5টা নতুন আমরা এখানে সুপার স্পেশালিটি স্টার্ট করতে যাচ্ছি। শুধু তাই নয়, আমরা চাইছি যে শুধু আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা আমাদের আইজিএমকে শক্তিশালী করলে হবে না, যাতে ডিস্ট্রিক্টগুলো শক্তিশালী করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। অলরেডি অলমোস্ট 1-2টো যদি আমরা ডিস্ট্রিক্ট বাদ দিই, বাকি সব গোটায় এখানে আমাদের ট্রমা সেন্টার হয়ে গেছে, কার্ডিয়াক কেয়ার সেন্টার হয়েছে বহু জায়গায়, আরও যে বাকিগুলো আছে সেখানেও যাতে শক্তিশালী করা যায়। একটু আগে ডিএম সাহেব বলছিলেন যে ডাক্তার নিয়োগের বিষয়, সেখানেও আমরা ডাক্তার সমস্ত জেলায় জেলায় আমরা দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন সাব ডিভিশন আমরা দেওয়া যাচ্ছে। আপনারা জানেন যে ত্রিপুরার মতো জায়গার মধ্যে কোনোদিন কিডনি ট্রান্সপ্লান্ট হবে কোনোদিন আমরা ভাবিনি, এবং কিডনি রোগের যে সমস্যা যার হয় এবং যার ফ্যামিলির, সে বুঝতে পারে কী সমস্যা। এখন ত্রিপুরাতে 5টা অলরেডি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, যিনি দিয়েছেন উনিও সুস্থ আছেন, যিনি পেয়েছেন উনিও সুস্থ আছেন। এই যে আমাদের সিজা যে হসপিটাল যেটা মণিপুর থেকে এসেছেন, তাদের এত সুন্দর কাজের কারণে তাদেরকে আমরা জমি দিয়েছি, সেটা ভেটেরিনারি কলেজের কাছে। সেখানে ওনারাও প্রায় 800 কোটি টাকা পর্যায়ক্রমে সেখানে ওনারা বিনিয়োগ করবেন, এবং এই যে কাজের যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা দেখেই কিন্তু ওনাদেরকে দেওয়া হয়েছে, এবং পর্যায়ক্রমে সেখানে বিভিন্ন সুপার স্পেশালিটি স্টার্ট করবে, এবং সেখানে যে ভবিষ্যতে ওনারা একটা মেডিকেল কলেজও ওনারা তৈরি করবেন। আমাদের এইমসের সাথে আমরা বসে থাকি না, যে আমাদের এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও, আমি বলছি না 100% আমরা সব কিছু ভালো করছি, কিন্তু একটা চেষ্টা আছে আমাদের যে আমাদের মেডিকেল কলেজে এত সুন্দর ব্যবস্থা থাকে, ইনস্ট্রুমেন্ট আছে, আমাদের বায়োমেডিক্যাল এত কিছু ব্যবস্থা আছে, তাহলে কেন ভালো সুযোগ বা মানে পরিষেবা মানুষকে দেওয়া যাবে না? তো যে কারণে 15 অক্টোবর 2025 নয়াদিল্লিতে আমি গিয়েছিলাম, সেখানে এইমসের যিনি ডাইরেক্টর আছেন ডক্টর শ্রীনিবাস, ওনার সাথে আমরা ত্রিপুরা সরকার এবং এইমসের মধ্যে একটা মৌ চুক্তি হয়, যাতে ওনারা মাঝে মাঝে ত্রিপুরাতে আসবেন, এসে বিভিন্ন হসপিটাল, আমাদের হসপিটালে কিভাবে, কারণ ইনফ্রাস্ট্রাকচার থাকলে হবে না, সেখানে প্রপারলি কিভাবে তার ম্যানেজমেন্ট করতে হবে সেই বিষয়ে ওনারা দীর্ঘ কথা আমাদের সামনে রেখেছেন, এবং আমি আশা করি যে এইগুলোর কারণে আমাদের এখানে স্বাস্থ্যের যে জন্য বাইরে যে যায় তার কিন্তু অনেক বেশি এখন মানুষ বাইরে যাওয়ার থেকে অনেকটা বিরত হয়েছে। ওএনজিসি ফাউন্ডেশন এবং এজিএমসি এবং জিবিপি 14 অক্টোবর একটা স্পেশাল ওয়ার্ড ওএনজিসি আমাদের দিয়েছেন, সে বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে। রামকৃষ্ণ মিশনের সাথে আমরা মৌ স্বাক্ষর করেছি, যাতে আরও বেশি করে এখানে স্বাস্থ্য ব্যবস্থা আরও ভালো হয়। আমাদের রেডিওলজিক্যাল ইমেজ সিস্টেম এবং ল্যাবরেটরি রিপোর্টিং সিস্টেম, সেটা প্রপারলি আমরা যেভাবে চিন্তা করেছি সেটাও ভালো কাজ হচ্ছে। টেলিমেডিসিন, প্রায়শ বহু লোক আসে যে শুধু দেখানোর জন্য, খালি কনসালটেশনের জন্য বাইরে শুধু টাকা পয়সা খরচ করে যেতে হয়। আমরা বললাম যে পেশেন্ট টেলিমেডিসিনের মাধ্যমে আমরা অলরেডি এইমসের সাথে আমরা মৌ করেছি, তো সেখানে 5,000 টাকা করে দেবে, সরকার দেবে 5,000, এবং আমি বলেছি সেখানে যে তার যে পেশেন্ট, শুধু ডাক্তাররা থাকবে না, পেশেন্ট পার্টিকে নিয়ে সেখানে বসবে, এবং যিনি ডাক্তার তার কাছে তার যে সাইন অ্যান্ড সিমটম, তার যে উপসর্গগুলো আগেই যেন সেখানে পাঠিয়ে দেওয়া হয়, সেটার জন্য কাজ এখন শুরু হয়ে গেছে, এবং আমি আশা করি যে এতে করে কিন্তু অনেকটা সুবিধা হচ্ছে। ত্রিপুরা রাজ্যের ডাক্তারবাবুদের মধ্যে কিন্তু বা স্বাস্থ্যকর্মীদের মধ্যে গুণের কিন্তু অভাব নেই, প্রপারলি করছে কি না। যখন ডাক্তারবাবু যখন ওখান থেকে বলবেন ভার্চুয়ালি, বলে না
প্রপার ট্রিটমেন্ট হচ্ছে, তাহলে তাদের মধ্যেও কিন্তু সেই বিশ্বাসটা আসবে। তাহলে এবং ট্রিটমেন্টের যদি কিছু চেঞ্জ করতে হয় সেখান থেকে যখন বলবেন সেভাবে চেঞ্জ করতে পারে। আমাদের ল্যাপ্রোস্কোপি মেশিন, গ্যাস্ট্রো সার্জারি এবং অবস গাইনের জন্য 3,60,00,000 টাকা ব্যয়ে নতুন এই মেশিন আমরা এনেছি। স্মার্ট ল্যাব ফ্যাসিলিটি, জেনেটিক ল্যাব, মডিউলার ডায়াগনস্টিক, এগুলো রিসেন্টলি আমরা শুরু করতে যাচ্ছি। আমরা, আপনারা জানেন যে আমাদের যে পিজি কোর্স, আমাদের প্রায়শ যারা মন্ত্রী বাহাদুররা আছেন, এমএলএ সাহেবরা আছেন, জনপ্রতিনিধিরা প্রায়ই বলেন আমার হসপিটালে একজন স্পেশালিস্ট দেন। তো স্পেশালিস্ট তো কিনতে পাওয়া যাবে না, তৈরি করতে হবে। তো তাদের জন্য আমরা যে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এতদিন ধরে আমাদের যে আসন সংখ্যা ছিল সেটা অনেক কম ছিল, সেখানে এখন কিন্তু আমরা অনেকটা বৃদ্ধি করেছি এবং আগামী দিন আরও বৃদ্ধি হবে। তো যখন এখান থেকে আমাদের ডাক্তারবাবুরা পিজি করে বা পাশ করবে, প্রায় 94 আসন সংখ্যা, আমরা আগে 80 করেছিল, সেখানে 94 সংখ্যা বেড়েছে। ত্রিপুরাতে আমরা আগে এটার বিষয়ে আমি এই বিষয়ে আজকে এখানে উনি বলেননি, কিন্তু মাঝে মাঝে যখন আমাদের রিভিউ হয় সেখানে বলা হয়েছে শিশু মৃত্যুর হার ত্রিপুরাতে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে প্রকল্প সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রকল্পের কারণে আমাদের শিশু যে মৃত্যুর হার ত্রিপুরাতে আগে অনেক বেশি মাত্রায় ছিল, কেন্দ্রীয় যে শিশু মৃত্যুর হার তার থেকে অনেক কম। মাতৃকালীন সময়ে যে মৃত্যু জাতীয় হারের থেকে অনেক হ্রাস পেয়েছে। টিবি নির্মূলীকরণ, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এলিমিনেশন অফ টিবি মাস্ট, এবং এর জন্য বিভিন্ন আমরা প্রচার প্রসারও করছি। এবং আজকে আরেকটা বিষয় এখানে না বললে নাই হয়, এবং আমার মনে হয় এটা বলা দরকার, যে এইচআইভি যে ইনফেকশন এবং এইডস, আমরা সবাই জানি যে এইচআইভি ইনফেকশন যদি এটা একটা মারাত্মক ব্যাধি, এই ইনফেকশন আমাদের শরীরে যখন হয় নানা রকম কারণে এইচআইভি হয়ে থাকে, আর একবার যদি এইচআইভি হয় সেটা কিন্তু শরীর থেকে যায় না, এবং তার যে সাইন অ্যান্ড সিমটম উপসর্গ সেটা কিন্তু বোঝা যায় না। যত স্ক্রিনিং করা যাবে তত বেশি আমাদের এইচআইভির সংখ্যা ত্রিপুরাতে কত এখন কিন্তু খুব উদ্বেগজনক অবস্থায় আছে। আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এখন 4th পজিশনে আমরা আছি। কাজেই এই দিকেও আমরা এখন আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে করে অনেকটা হ্রাস পেয়েছে, কিন্তু তার জন্য সব মানুষের, সমস্ত জনসাধারণের কাছে আমি বলবো তার জন্য অ্যাওয়ারনেস এবং একটু নজরদারি আপনাদের দরকার। অ্যান্টি রেট্রোভিয়াল থেরাপি এবং ওরাল যে আমাদের যে ওপিওড যে সাবস্টিটিউট থেরাপি সেটা যদি নেওয়া যায় তাহলে এর থেকে অনেকটা আমরা বিরত থাকতে পারবো। এইগুলো প্রতিদিন আমি সব জায়গায় যখন যাই এই এইচআইভি এবং আমাদের যে এইচআইভি এবং এইডসের বিষয়ে আমি আলোচনা করি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এইচআইভিতে যারা আক্রান্ত হয়েছে প্রায় 2180, তাদেরকে এই সরকার একটা মানবিক যে সরকার, সেখানে তাদেরকে 2000 টাকা করে ভাতা আমরা দিচ্ছি, এবং বিভিন্ন জায়গায় যে ইন্টিগ্রেটেড কাউন্সিলিং, টেস্টিং ইত্যাদি আমরা সেখানে করছি। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার কথা যদি বলেন, আমরা যে টার্গেট ছিল 100%, সেটা কিন্তু প্রায় 17 লক্ষ যে আয়ুষ্মান যে কার্ড সেটা দেওয়ার, সেটা আমরা কিন্তু অলরেডি সেই টাচ করে ফেলেছি। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেটাও কিন্তু কাজ করছে এখানে, সেটাও আমরা প্রায় এই প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত প্রায় 250 কোটি 47 টাকার যে দাবি সেটা আমরা নিষ্পত্তি করেছি। চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা একই ধাঁচে আমরা শুরু করেছি, সেখানেও প্রায় 26 কোটি আমরা সেই দাবি আমরা নিষ্পত্তি করেছি। বন্ধুগণ, এখানে সংখ্যালঘু কল্যাণ মন্ত্রকের যিনি মাননীয় মন্ত্রী সেখানে বলেছেন যে বিষয়ে আজকে এখানে উদ্বোধন হলো, আমি ওই বিষয়ের উপরই কয়েকটা কথা বলার আপনাদের সামনে চেষ্টা করেছি। আপনারা জানেন যে পবিত্র হজ যাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য 42 জন তীর্থযাত্রী যাতে আর্থিকভাবে সহায়তা করার জন্য 55 লাখ এর জন্য ব্যয় হবে, সেই ব্যবস্থা আমাদের দপ্তর থেকে করা হয়েছে। আমাদের 2025-26 অর্থ বছরে যেখানে ওয়াকফ সম্পত্তির যে উন্নয়ন এবং তার সুরক্ষার জন্য প্রায় 1,20 লক্ষ টাকা ব্যয় করার পরিকল্পনা রয়েছে। সংখ্যালঘু যে গ্রামগুলো আছে সেখানে যাতে আরও বেশি উন্নয়ন করার জন্য 5 কোটি টাকা এবারের যে বাজেট সেখানে সেই বাজেটে সে বরাদ্দ রাখা হয়েছে। PM জেবিকে এই প্রকল্প নিয়ে মাননীয় মন্ত্রী বাহাদুর আমার সাথে কথা বলছিলেন যে প্রায় 20 কোটি টাকা এর জন্য বরাদ্দ হয়েছে। উনি আমাকে বলছেন যে এইগুলো প্রপারলি মনিটরিং করার প্রয়োজন, এবং আমরা নিশ্চয়ই এর মধ্যে আমরা বসবো, সেখানে আমরা রিভিউ করব। সংখ্যালঘু যারা শিক্ষার্থীরা আছেন, প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক
ছাত্র, তাদের 9,35,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এভাবে একের পর এক আমরা বলছি যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। আমাদের এই রাজ্যে একটা নতুন ত্রিপুরা, আবার বলছি, এখানে জনজাতিদের মধ্যেও ভুল বুঝিয়ে আমরা দেখেছি, ওদেরকে নানাভাবে ভুল বুঝিয়ে এটা মানে ভোটের বাক্সে পরিণত করেছে। আমি যারা এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের আছেন তাদেরকেও আমি বলবো যে আমরা ভারতবর্ষে আমরা আছি, আমরা সবাই ভারতীয়, আমরা সবাই মিলে ভুল বুঝিয়ে অনেককে অনেক কথা বলে আমরা সবাই মিলে একসাথে থাকবো, সেই আশা রেখে আমি এখানে আবার আমাকে আসার জন্য নিমন্ত্রণ করার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, আয়োজকদের, এবং সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ মহাশয়। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায়